আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শারমিন ইয়াসমিন তোমাদের সাথে আবারও আসলাম কমিউনিকেবল ডিজিজের উপরে যে প্রফে ভাইভা কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞেস করা হয় সেগুলো আলোচনা করার জন্য। কিছু ডিজিজ আমি অলরেডি তোমাদের আলোচনা করেছি লাস্ট দুটো ক্লাসে। এবার আমি আরেকটি ক্লাস নিচ্ছি, সেটি হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কিছু আর হলো নন কমিউনিকেবল ডিজিজ গুলোর উপরে। তো এগুলো হচ্ছে রিকল কোয়েশ্চেন, পরবর্তীতে আমি অ্যানালাইটিক এবং প্রবলেম বেসড কোয়েশ্চেন গুলো আলোচনা করব। তো আজকে প্রথমে যেটা দিয়ে আমরা স্টার্ট করব সেটি হচ্ছে হেপাটাইটিস। আমার মনে হয় যে হেপাটাইটিস রোগটি সম্পর্কে তোমরা অনেকেই অবগত আছো, যেটাকে আমরা যে ডিজিজটাকে আমরা একটা লিভারের ডিজিজ বলে থাকি। হেপাটাইটিস শব্দটার অর্থ হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য লিভার। ইনফ্ল্যামেশন অফ দ্য লিভার। এখন প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটি দেখো, মেনশন দ্য টাইপস অফ হেপাটাইটিস। হেপাটাইটিস কয়েক রকম আছে। আমরা যেটা বলি যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস জি। তো আমরা এই কয়টা ক্লাসিফিকেশন মেইনলি আমরা বলবো যে কি কি ধরনের হেপাটাইটিস আছে। তার কয়েকটি আমরা আলোচনা করব, সবগুলো হয়তো যেগুলো আমাদের এক্সামিনেশন ওরিয়েন্টেড বেশি জিজ্ঞেস করা হয় সেগুলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস এ অ্যান্ড ই? হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার্স ফর দিস ডিজিজেস? মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস এ অ্যান্ড ই এটা আমরা বলবো যে মোস্টলি ফিকো ওরাল ট্রান্সমিশন। তার মানে হচ্ছে যেটা ফিকো ওরাল ট্রান্সমিশন দিয়েই কিন্তু এটা মেইনলি ট্রান্সমিটেড হচ্ছে ডিজিজটা, ফিকো ওরাল রুট দিয়ে। আচ্ছা, তারপর এছাড়াও কিন্তু ইট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু কন্টামিনেটেড ওয়াটার, ফুড অ্যান্ড মিল্ক। হ্যাঁ, এটাও একটা ইনডিরেক্ট ট্রান্সমিশন। আমরা পড়েছিলাম এপিডেমিওলজিতে যে এটা যেগুলো অনেকগুলো ভেহিকল বর্ন ডিজিজ যেগুলো, তাই না, ফুড বর্ন, ওয়াটার বর্ন অথবা মিল্ক বর্ন ডিজিজ যেগুলো, সেগুলো কিন্তু এই হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস ই তার মধ্যে একটি। তাহলে একটা হলো ফিকো ওরাল রুটে ট্রান্সমিশনটা মেইনলি এটা হচ্ছে। এছাড়াও ইনডিরেক্টলি এটা কন্টামিনেটেড ফুড, ওয়াটার এবং মিল্ক দিয়ে ট্রান্সমিটেড হচ্ছে, এটি একটি। আরেকটা হচ্ছে যেটা ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট। হ্যাঁ, এর ফলেও কিন্তু আমাদের এই ডিজিজটা ট্রান্সমিটেড হয় একজন থেকে আরেকজনের মধ্যে। ডিরেক্ট কন্ট্যাক্টে যদি কেউ আসে এবং তার যে ইউজড আর্টিকেলস গুলো যেগুলোকে আমরা বলি ফোমাইটস, হ্যাঁ, অথবা তার কোনো বডি সিক্রেশন, এগুলোর সংস্পর্শে যদি কেউ আসে, তাহলে সেগুলো থেকেও কিন্তু তার ইনফেকশনটা স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে হচ্ছে যে সেগুলো যদি কোনো আমাদের বডি পার্টসে লাগে, আমাদের হাতে বাসে, সেটা হাত থেকে যখনই মুখে যাবে তাহলে সেইভাবে কিন্তু ইনফেকশনটা ট্রান্সমিটেড হচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে তোমাদের আনসারটা এখানে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। What are the preventive measures for these diseases? Preventive measures for these diseases যদি আমরা বলি, তোমরা যদি এপিডেমিওলজিতে মনে করো যে প্রিন্সিপালস অফ কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, এখানে কিন্তু সেই প্রিন্সিপালটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন প্রথমে আমরা বলেছিলাম যে কি কন্ট্রোল অফ রিজার্ভার। কন্ট্রোল অফ রিজার্ভার আমরা বলেছিলাম, তাই না? এখানে রিজার্ভার কারা? রিজার্ভার হচ্ছে আমার কারা? রিজার্ভার হলো আমার পেশেন্ট অফ হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। তাহলে তোমার রিজার্ভারকে কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে? রিজার্ভারকে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু আমাদের হলো হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ইর জন্য আমাদের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। আমাদের যেটা আছে এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। ঠিক আছে, কোনো আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, বাট সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে তার মধ্যে। এবং বেড রেস্ট, একদম কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, তার হাইড্রেশন, নিউট্রিশন মেনটেন করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মেইন, এবং এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ এগুলোকে আমরা বলে থাকি। হ্যাঁ, তো এইটা একটা যে আমার কন্ট্রোল অফ রিজার্ভারের মধ্যে। তাহলে আমি বলবো যে আমরা এটা কি করব, তাহলে এটাকে আমরা ট্রিটমেন্ট করব নো স্পেসিফিক ট্রিটমেন্ট, বাট কিছু সাপোর্টিভ মেজার এবং আমাদের কিছু নন স্পেসিফিক মেজার আমাদের দিতে হয়। সেগুলো একটা হলো কমপ্লিট বেড রেস্ট আমরা বলবো, মেইনটেনেন্স অফ হাইড্রেশন, মেইনটেনেন্স অফ নিউট্রিশন, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, অ্যানালজেসিক, এগুলো আমরা দিতে পারি। তবে এখানে মনে রাখতে হবে খুব বেশি এখানে ড্রাগ ইউজ করা যাবে না, কারণ এখানে লিভারের কন্ডিশনটা কিন্তু এখানে কি থাকে, এখানে ইনফেক্টিভ ফর্মে থাকে লিভারটা। কাজে এখানে যদি এই ড্রাগ গুলো তোমরা জানো যে মেটাবোলাইজ হয় ইন দ্য লিভার, তো কাজে আমরা খুব বেশি যদি আমার অ্যানালজেসিক ড্রাগ
অথবা যেগুলাতে খুব গায়ে ব্যথা করলে বা আমরা নর্মালি যে প্যারাসিটামল খাই, অথবা আমাদের অ্যান্টিপাইরেটিক জ্বরের জন্য আমরা প্যারাসিটামল খাই, এক্সেসিভ ইউজ অফ প্যারাসিটামল কিন্তু এই সময় ব্যবহার করা ঠিক না। তো কাজেই এটা বুঝতে হবে অ্যাকর্ডিং টু মাই কন্ডিশন আমরা তখন প্রেসক্রাইব করবো, পেশেন্টস কন্ডিশন আমরা তখন কিছু ড্রাগ প্রেসক্রাইব করতে পারি। দেন হচ্ছে যেটা পরের প্রশ্নটা আমাদের এখানে আরো কথা আছে, তাহলে এটা হলো তোমার কি কন্ট্রোল অফ রিজার্ভারে আমরা বললাম। তারপর হচ্ছে আমাদের কি ছিল, সেকেন্ড পয়েন্টটা ছিল ইন্টারাপশন অফ দ্য মোড অফ ট্রান্সমিশন। ইন্টারাপশন অফ দ্য মোড অফ ট্রান্সমিশন যদি আমি বলতে চাই, তাহলে সেখানে তোমরা জানো যে আমরা একটু আগেই বললাম যে ফিকো ওরাল ট্রান্সমিশন হয়, তাহলে এখানে আমার পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যান্ড ওয়াশ, তাই না, প্রপার হ্যান্ড ওয়াশ উইথ সোপ অ্যান্ড ওয়াটার, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার এখানে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, একটা হলো হ্যান্ড ওয়াশ করে, দেন হলো হ্যান্ড ওয়াশ আফটার কামিং ফ্রম দ্য টয়লেট অ্যান্ড বিফোর টেকিং ফুড, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এবং এখন আমরা আরো যেটা বলবো যে আরেকটা হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এখানে আমাদের বলতে হবে যে সেফ ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি ল্যাট্রিন ইউজ, এ দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোর মাধ্যমে কিন্তু ফিকাল ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ হয়। হ্যাঁ, তাহলে এই যে ফিকাল বোর্ন ডিজিজ গুলো ট্রান্সমিটেড হয়, কেউ যদি স্যানিটারি ল্যাট্রিন ইউজ না করে, ইনস্যানিটারি ল্যাট্রিন যদি ইউজ করে কেউ, হ্যাঁ, বা ওপেন এয়ার ডেফিকেশন যদি হয়, অথবা হ্যাঙ্গিং ল্যাট্রিন, আগে আমরা দেখতাম গ্রামে, হ্যাঁ, যে পুকুরের উপর একটা হ্যাঙ্গিং ল্যাট্রিন, তাহলে সেই পানিটা কন্টামিনেটেড হচ্ছে, তাহলে সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে ইউজ অফ আমাদের যেটা প্রপার স্যানিটারি ডিসপোজাল অফ স্ক্রিটা, এটা এনশিওর করতে হবে, সেফ ওয়াটার সাপ্লাইটা এনশিওর করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যেটা হাউস ফ্লাই যেগুলো থাকে, হাউস ফ্লাই ট্রান্সমিটেড ডিজিজ, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এবং এই ফ্লাই কন্ট্রোল করতে হবে আমাদের। তাহলে ইন্টারাপশন অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ বলতে তাহলে আমরা মোটামুটি এই কথাগুলি বলবো। আরেকটা যেটা আমরা বলতে পারি যে প্রোটেকশন অফ দ্য ফুড, আমরা অনেক সময় যেগুলো ফুড হাইজিন মেনটেন করতে হবে, এখানে ফুড হাইজিনের সাথেও কিন্তু হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হওয়ার চান্স থাকে। সো এই ফুডটাকে প্রপারলি, যেটা আমার যাতে নষ্ট না হয়, স্টোর করতে হবে, সেটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে সেখানে কোনো ফ্লাই না বসে। কাজে এই সমস্ত মেজার্স গুলো আমাদের করবে কি, ইন্টারাপ্ট করবে ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ। আরেকটা হচ্ছে যেটা আমাদের থার্ড পয়েন্ট ছিল, তোমাদের মনে আছে আশা করি, সেটা হলো প্রোটেকশন অফ দ্য সাসেপ্টেবল হোস্ট। প্রোটেকশন অফ দ্য সাসেপ্টেবল হোস্ট আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্ট, লাইক ভ্যাকসিন আছে হেপাটাইটিস এর জন্য, এবং আরেকটা হচ্ছে ইমিউনাইজিং এজেন্ট, প্যাসিভ ইমিউনাইজিং এজেন্ট। হ্যাঁ, প্যাসিভ ইমিউনাইজিং এজেন্টের জন্য কি আছে, ইমিউনোগ্লোবিলিন আছে। তাহলে ইমিউনোগ্লোবিলিন এবং ভ্যাকসিন, হ্যাঁ, হেপাটাইটিস এর এগেইনস্টে আমরা দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, যে প্রিভেন্টিভ মেজার্স ফর দিস ডিজিজেস, দ্যাট মিনস হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। আচ্ছা, থার্ড কোশ্চেন যেটা আমাদের বলা আছে, থার্ড কোশ্চেন বলেছে নেম 5 ডিজিজেস অফ ফিকো ওরাল ট্রান্সমিশন, হোয়াট মেজার্স শুড বি গিভেন প্রায়োরিটি টু প্রিভেন্ট ট্রান্সমিশন অফ দিস ডিজিজেস। ফিকো ওরাল রুটে কি কি ডিজিজ ট্রান্সমিটেড হয় সেগুলোর কয়েকটা এক্সাম্পল চেয়েছে। আমরা মিনিমাম 5টা এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন পোলিওমাইলাইটিস। পোলিওমাইলাইটিস আমরা আগেই বলেছি যে এটা যখন আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে, যে এটা ফিকো ওরাল ট্রান্সমিশন হয়। তাহলে পোলিওমাইলাইটিস একটা, কলেরা আমাদের হলো ফিকো ওরাল ট্রান্সমিশন হচ্ছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, তারপর হলো ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো হচ্ছে আমাদের কি, তাহলে ফিকো ওরাল ট্রান্সমিশনে যে ডিজিজ গুলো হয় তার মধ্যে অন্যতম। এছাড়াও অ্যামিবিয়াসিস আছে, জিয়ার্ডিয়াসিস আছে, তাহলে এগুলো, তাহলে আমরা অনেকগুলো ডিজিজের নাম বললাম। তাহলে আমরা পোলিও দিয়ে যদি স্টার্ট করি, পোলিওমাইলাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এখানেই 3টা হয়ে গেল। এছাড়া যেটা আছে কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, হ্যাঁ, তারপরে যেটা আছে অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, এগুলো আছে ফিকো ওরাল ট্রান্সমিশনের মধ্য দিয়ে যেটা হচ্ছে। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট মেজার শুড বি গিভেন প্রায়োরিটি, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি অনেকটা, যে আমাদের কি মেজার নিতে হবে। ফিকো ওরাল ট্রান্সমিশন যদি হয় তাহলে আমাদের পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। দেন হচ্ছে হ্যান্ড ওয়াশ উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সেটা। দেন আবার আগের কথাগুলোই বলছি, আফটার কামিং ফ্রম দ্য টয়লেট হ্যান্ড ওয়াশ করতে হবে, বিফোর ইটিং আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে উইথ সোপ, হ্যাঁ, এগুলো আমাদের মেনটেন করতে হবে। সেফ ওয়াটার সাপ্লাই আমাদের এনশিওর করতে হবে। দেন স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, ইউজ অফ স্যানিটারি ল্যাট্রিন ফর এক্সক্রিটা ডিসপোজাল,
হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফিকো ওরাল ট্রান্সমিশন আমরা প্রিভেন্ট করার জন্য তাহলে পার্সোনাল হাইজিন এবং এনভায়রনমেন্টাল স্যানিটেশন আমাদের এই জিনিসগুলো বিশেষ করে বলতে হবে, এগুলো আমাদের প্রায়োরিটি দিতে হবে। দেন হচ্ছে what are the methods of transmission of hepatitis B, how hepatitis B transmission can be prevented from a carrier mother to fetus and infant। তাহলে এটা এখানে বলেছে যে হেপাটাইটিস বি কিভাবে ট্রান্সমিটেড হচ্ছে সেটা জানতে চেয়েছে। what are the methods of transmission of hepatitis B? there are three mode of transmission, basic mode of transmission হচ্ছে তিনটা হেপাটাইটিস বি। এটা আমার মনে হয় এটাও আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে। একটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা বলবো প্যারেন্টারাল ট্রান্সমিশন, যেটা ব্লাড বাহিত, হ্যাঁ, রক্তের মধ্য দিয়ে যেটা ট্রান্সমিটেড হচ্ছে। কেউ যদি ব্লাড ট্রান্সফিউশন করে সেটার মাধ্যমে আসতে পারে, অথবা যদি কন্টামিনেটেড সিরিঞ্জ ইউজ করে তাহলে সেটার মাধ্যমে ট্রান্সমিটেড হতে পারে। তাহলে একটা হচ্ছে প্যারেন্টারাল ট্রান্সমিশন। 2 নম্বর হচ্ছে আমরা কি বলবো সেক্সুয়াল ট্রান্সমিশন। আর 3 নাম্বার হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটাকে আরেকটা নাম হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, যেটা মাদার টু ফিটাস ট্রান্সমিটেড হয়। তাহলে দিজ আর দ্য 3 বেসিক মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি। How hepatitis B transmission can be prevented from a carrier mother to fetus? তাহলে মা যদি হেপাটাইটিস বি ক্যারিয়ার হয় তাহলে সেই ইনফেকশনটা আমরা জানি যে বাচ্চার মধ্যে ট্রান্সমিটেড হতে পারে, তাই তো? কারণ এটা একটা ভার্টিক্যালি ট্রান্সমিটেড ডিজিজ হেপাটাইটিস বিটা। এখন আমি যদি জানি মা ইজ এ ক্যারিয়ার, তাহলে আমি কিভাবে ট্রান্সমিশনটা প্রিভেন্ট করব? তাহলে এখানে আমি কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্টিনাটাল পিরিয়ডে কিন্তু আমি কোনো তেমন মেজার নেওয়ার আমার কিছু নাই, ঠিক আছে? এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিউরিং ডেলিভারি আমাকে তাহলে একটা প্রপার অ্যাসেপ্টিক মেজার নিতে হবে ডেলিভারি করানোর জন্য। সেটা আমার অবশ্যই এটা হসপিটাল বেসড ডেলিভারি হতে হবে, ইনস্টিটিউশনাল ডেলিভারি সেটা একটা। এখানে প্রেফার করা হবে সিজারিয়ান সেকশনটাকে, কারণ সিজারিয়ান সেকশন যদি আমি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করানো হয় তাহলে সেখানে এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড বেশি হবে। যে বার্থ ক্যানেল দিয়ে যখন বাচ্চাটা পাস করবে তখন এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড বেশি হয়, যার ফলে যে কন্টামিনেটেড ব্লাডটা তখন যেটা ভাইরাস কন্টেইনিং ব্লাডটা তখন বাচ্চার সেটা ট্রান্সমিশনটা আরো অনেক ইজি হবে। সো এখানে বেটার আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন করব। দেন হচ্ছে আফটার বার্থ আমার কি মেজার নিতে হবে? আফটার বার্থ যেটা আমার মেজার নিতে হবে ইমিডিয়েট প্রোটেকশনের জন্য আমরা বাচ্চাকে হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন যেটা সেটা আমরা দিব, প্যাসিভ ইমিউনাইজিং এজেন্ট। হ্যাঁ, প্যাসিভ ইমিউনাইজিং এজেন্ট যেটা আমরা দিব সেটা আমাদের তাহলে বাচ্চাকে দিতে হবে সাথে সাথে ইমিডিয়েটলি আফটার বার্থ। আরেকটা যেটা করতে হবে হেপাটাইটিস বি প্রোটেকশনের জন্য, সেটা জানো যে তোমরা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন থাকে। তাহলে আমার যে তোমার প্যাসিভ ইমিউনাইজিং এজেন্টটা দিচ্ছি আমরা সেটা কিন্তু বেশি দিন কাজ করবে না, 10 days to 2 weeks পর্যন্ত কাজ করবে। তারপরে যেটা আমি যে ভ্যাকসিনটা দিব 6 weeks যেটা থেকে শুরু করে আমি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা দিব সেইটা আমার কাজ করবে কিন্তু পরবর্তী সময় থেকে। তাহলে 6 উইকের আগ পর্যন্ত আমাকে প্রোটেকশনটা দিবে হলো আমার প্যাসিভ ইমিউনাইজিং এজেন্ট যেটা ইমিউনোগ্লোবিউলিন সেটা, আর 6 উইকের সময় আমি যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা দিচ্ছি সেটা আমার পরবর্তী প্রোটেকশনটা দিবে। তাহলে এখান থেকে আমরা জানলাম সেটা একটা। আর পোস্ট ন্যাটাল আরেকটা মেজার আছে, সেটা হচ্ছে যে আমরা ব্রেস্ট ফিডিংটাকে অ্যাভয়েড করব। ব্রেস্ট ফিডিংটাকে অ্যাভয়েড করব মা যদি হেপাটাইটিস বি ক্যারিয়ার হয়। তাহলে এই কয়টা মেজার আমাকে নিতে হবে। তাহলে এটা আমরা গেল নাম্বার 4 কোয়েশ্চেন। দেন নাম্বার 5 বলেছে মেনশন দ্য ডোজ শিডিউল অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন। এখন যদি এটা একটা অ্যাডাল্ট পারসন হয় তাহলে আমরা ভ্যাকসিনটা কিভাবে দিব? এখন যদি অ্যাডাল্ট হয় তাহলে আজকে ধরো কেউ দিল হেপাটাইটিস বি ভ্যাকসিন, তারপর সে 1 মাস পরে সেকেন্ড ডোজটা দিবে এবং 6th মান্থে গিয়ে আবার থার্ড ডোজটা দিবে। তাহলে এটা আমার এই 3টা ডোজ আমি দিয়ে দিব, ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ এন্ড 6th মান্থে। তাহলে পরপর 3টা ডোজ আমরা দিচ্ছি এবং যেটা আরেকটা বুস্টার ডোজ দিতে হবে, বুস্টার ডোজটা দিতে হবে 3 বছর থেকে 5 বছরের মধ্যে, 3 বছর থেকে 5 বছরের মধ্যে। তবে বুস্টার ডোজ দেওয়ার আগে অবশ্যই
আমাদেরকে যে অ্যান্টিবডি টাইটারটা দেখে নিতে হবে। হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়ার ফলে যে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং সেই অ্যান্টিবডির লেভেলটা পুনরায় চেক করে সেটা আমাদেরকে বুস্টার ডোজ দেওয়ার আগে দেখে নিতে হবে। তাহলে 3 years to 5 years এর মধ্যে আরেকটা বুস্টার ডোজ দিব। আচ্ছা, এটা গেল আমাদের যে শিডিউল অফ দ্য হেপাটাইটিস বি ভ্যাকসিন। দেন হচ্ছে which of the hepatitis are oncogenic, how this could be prevented. আচ্ছা, অঙ্কোজেনিক আমরা বলবো দুটোকে, একটা হলো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। অঙ্কোজেনিক বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে তোমার হেপাটাইটিস গুলো কি করবে, এটা তোমার লিভার ক্যান্সার করবে। হ্যাঁ, লিভার ক্যান্সার করতে পারে, অঙ্কোজেনিক মানে হচ্ছে তাই। হ্যাঁ, অথবা লিভারে কোনো গ্রোথ করতে পারে, হ্যাঁ, টিউমার করতে পারে। তাহলে সেটা হলো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। হাউ দিস কুড বি প্রিভেন্টেড। এখন হাউ দিস কুড বি প্রিভেন্টেড আমরা যদি হেপাটাইটিস বি এর বেলায় বলি, তাহলে এটার খুব ভালো প্রিভেনশন আছে, সেটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। কিন্তু হেপাটাইটিস সি এর জন্য কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত বের হয়নি। এছাড়া আর কি মেজার আছে? এছাড়া কিছু আমাদের প্রিকশন নিতে হবে। যদি কারো ব্লাড ট্রান্সফিউশন লাগে, তাহলে অবশ্যই যেটা ব্লাড ট্রান্সফিউশনের আগে আমাদের যে 5টা ডিজিজ WHO গাইডলাইন অনুযায়ী স্ক্রিন করতে বলে, সেগুলো স্ক্রিনিং করতে হবে। সেই 5টা ডিজিজের মধ্যে দুটোই হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। বাকি 3টা ডিজিজের নাম তোমরা জানো, আমি আগের ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে আমাদের কি, ম্যালেরিয়া, সিফিলিস এবং HIV ইনফেকশন। ঠিক আছে, এই 3টা। আর বাকি দুটো হলো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। তাহলে আমাদের ব্লাড স্ক্রিন করতে হবে বিফোর ব্লাড ট্রান্সফিউশন। আর যেগুলো প্রিভেন্ট করা যায়, যেমন আমরা যদি কেউ আইভি ড্রাগ অ্যাবিউজার হয়, কন্টামিনেটেড সিরিঞ্জ ইউজ করে, সেখানে সেটা যাতে না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। হসপিটাল বা যে কোনো ক্লিনিকে যাতে কন্টামিনেটেড সিরিঞ্জ ইউজ না করা হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রিভেনশন হলো ইউজ অফ ডিসপোজেবল সিরিঞ্জ, হ্যাঁ, সেটা আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা আমাদের যে সেলুনে বা অন্যান্য জায়গায় যেটা যাচ্ছে লোকজন চুল কাটার জন্য, সেখানে যাতে ডিসপোজেবল যেগুলো ব্লেড সেগুলো ইউজ করে। তো দিস আর দ্য সাম অফ দ্য মেজার্স। আর একটা হচ্ছে যেটা হেপাটাইটিস বির বেলায় যেটা, এটা প্রিভেন্ট করার জন্য আরেকটা হচ্ছে যেটা, যেহেতু এটা সেক্সুয়াল রুটে ট্রান্সমিটেড হয় হেপাটাইটিস বিটা, তাহলে সেখানে ব্যারিয়ার মেথড বা কন্ডম ইউজ করার জন্য আমরা এনকারেজ বলতে হবে। সো দিস আর দ্য প্রিভেন্টিভ মেজার্স, এগুলো আমরা এই আনসারে বলবো। তাহলে এরপরে হচ্ছে মেনশন দ্য কমপ্লিকেশনস অফ হেপাটাইটিস বি। যদি হেপাটাইটিস বি হয়, তারপরে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে অথবা কমপ্লিকেশনস কি হতে পারে। আচ্ছা, সেটা কিছু কমন কমপ্লিকেশন তোমরা এটা অলরেডি জানো। একটা আমি অলরেডি এখন বললাম, সেটা হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, তার মানে লিভার ক্যান্সার হতে পারে, তাই না? হেপাটাইটিস বিটা একটা কমপ্লিকেশন হলো লিভার ক্যান্সার। তারপরে হচ্ছে সিরোসিস অফ লিভার, একটা হচ্ছে সিরোসিস অফ লিভার। আরেকটা যেটা হয়, অনেকে ক্রনিক ক্যারিয়ার হয়ে যায়, যেটাকে আমরা হেলদি ক্যারিয়ার বলি। হ্যাঁ, তোমরা পড়েছো, আমি আগেই বলেছি এটা, যে ক্যারিয়ারের টাইপস এর মধ্যে কি কি আছে। তো একটা হচ্ছে টেম্পোরারি ক্যারিয়ার, ক্রনিক ক্যারিয়ার। তো এই যে ক্রনিক ক্যারিয়ার গুলোকে আমরা বলি হেলদি ক্যারিয়ার কেন, তাদের কোনো সাইন সিমটম থাকবে না, হ্যাঁ, কিন্তু তারা সাইলেন্টলি তারা কমিউনিটির মধ্যে তাদের এই যে অর্গানিজমটা শেড করবে এবং ডিজিজটা স্প্রেড করে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বলছি যে তোমার কি বলছিলাম, যে আমরা কমপ্লিকেশনস গুলো, রাইট, কমপ্লিকেশনস। তাহলে একটা হচ্ছে তোমার তাহলে ক্যারিয়ার হতে পারে। তাহলে আমি 3টা বললাম, একটা বলেছি হেপাটোসেলুলার কার্সিনোমা, 2 নম্বর বললাম সিরোসিস অফ লিভার, 3 নম্বর বললাম আমি কি, যেটা যে ক্যারিয়ার হয়ে যেতে পারে, ক্রনিক ক্যারিয়ার। দেন হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, এটা আবার ক্রনিক ফর্মে চলে যেতে পারে, ক্রনিক হেপাটাইটিস, হ্যাঁ, অথবা অ্যাকিউট হেপাটাইটিস, হ্যাঁ, এই ফর্মে এটা কমপ্লিকেটেড হয়ে এটা এক্সিস্ট করতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশনস অফ হেপাটাইটিস বি। আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু আর দ্য হাই রিস্ক পপুলেশন ফর হেপাটাইটিস বি। শব্দ করো না, সাউন্ড আসে। হু আর দ্য হাই রিস্ক পপুলেশন ফর হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এর জন্য যে হাই রিস্ক পপুলেশন, আমরা বলবো যে যারা স্পেশালি হেলথ প্রফেশনালস এর মধ্যে কারা,
তারা হচ্ছে সার্জনস। সার্জনস আর ভেরি মাচ অ্যাট রিস্ক, সেটা একটা। তারপর আইভি ড্রাগ অ্যাবিউজার, যারা যারা ইন্ট্রাভেনাসলি ড্রাগ নেয়, তারা অনেক সময় যেটা করে সেটা হচ্ছে তারা কন্টামিনেটেড সিরিঞ্জ ইউজ করে, সেটা তারা আইভি ড্রাগ অ্যাবিউজার যারা, তারা সেক্স ওয়ার্কার্স যারা, তাহলে তারাও হলো একটা হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে আর যারা রিসিপিয়েন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন কাদের নিতে হয়, যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট, হ্যাঁ, তাদেরকে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন নিতে হয় কয়দিন পর পর। এরকম যারা রেসিপিয়েন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন, তারা অনেক সময় ব্লাডটা হয়তো স্ক্রিন করলো না, অথবা ব্লাডের মধ্যে কোনো যদি ভাইরাসটা থেকে যায়, হ্যাঁ, সেটা হয়তো স্ক্রিন না করে দিয়ে দেয়, তখন সেই ক্ষেত্রে ট্রান্সমিশনটা তার মধ্যে চলে আসবে। সেটা একটা। হোমোসেক্সুয়ালস, হ্যাঁ, হোমোসেক্সুয়ালস যারা, তাদের আনহেলদি সেক্সুয়াল প্র্যাকটিসের মধ্য দিয়ে, তাহলে সেটা তারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। তারপরে হলো ল্যাব পার্সোনালস, যারা যারা ল্যাবরেটরিতে কাজ করে, তারাও হলো একটা হাই রিস্ক গ্রুপ। তারপর হচ্ছে যারা রেসিপিয়েন্ট অফ, যারা অর্গান ট্রান্সপ্লান্টেশন, যাদের কোনো সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশন করা হয় বডির মধ্যে, তাদের মধ্যেও হেপাটাইটিস বি, তারাও এট হাই রিস্ক গ্রুপের মধ্যে আসে। আরেকটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। হ্যাঁ, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট বলতে আমরা বলছি কেউ হয়তো স্টেরয়েড থেরাপি নিচ্ছে ফর আ লং টাইম, অথবা তার হয়তো কোনো ক্যান্সার আছে, ইমিউনো কম্প্রোমাইজড, বা কোনো ডিজিজ আছে তার বডির মধ্যে, তাহলে সেগুলো কিন্তু হতে পারে। অথবা এইচআইভি ইনফেকশন যদি থাকে, সেখানেও কিন্তু সেটা কোএক্সিস্ট করতে পারে হেপাটাইটিস বি ইনফেকশনটা। তাহলে এরা হচ্ছে আমার হাই রিস্ক গ্রুপ। তাহলে আমি একটু সামারাইজ করি এই আনসারটা। তাহলে হু আর দ্য হাই রিস্ক পপুলেশন? তাহলে হেলথ প্রফেশনাল, স্পেশালি দ্য সার্জনস আমরা যদি বলি সেটা। তারপরে আমরা বলবো কাদেরকে, যারা আইভি ড্রাগ অ্যাবিউজার, যারা ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার যারা, তারা। সেক্স ওয়ার্কার্সদেরকে আমরা বলেছি। রেসিপিয়েন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন, যারা যেমন থ্যালাসেমিয়ার পেশেন্টরা আমরা এস এক্সাম্পল বললাম। হোমোসেক্সুয়ালস, ল্যাবরেটরি পার্সোনালস, তারপর আমরা বলেছি রেসিপিয়েন্ট অফ সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্টস যারা করে থাকে তারা, এবং ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টস, লাইক পেশেন্টস অফ যারা টেকিং কর্টিকোস্টেরয়েডস ফর আ লং টাইম, অথবা পেশেন্টস অফ এইচআইভি ইনফেকশন, তারা। তাহলে এরা হচ্ছে আমার হাই রিস্ক গ্রুপ অফ পপুলেশন ফর হেপাটাইটিস বি। Name the antigens of hepatitis B infection. Which one appears first? তিনটা অ্যান্টিজেন আছে হেপাটাইটিস বি ইনফেকশনের। একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, যেটাকে আমরা বলি অস্ট্রেলিয়া অ্যান্টিজেন, যেটার নাম। আরেকটা হচ্ছে কোর অ্যান্টিজেন, এবং আরেকটা হচ্ছে ই অ্যান্টিজেন। তাহলে যেটা আমরা বলছি যে সারফেস অ্যান্টিজেন, হ্যাঁ, সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন এবং ই অ্যান্টিজেন। এবং সবচেয়ে ফার্স্ট অ্যাপিয়ার করে সেটা হচ্ছে সারফেস অ্যান্টিজেনটা। এবং এই অ্যান্টিজেনটা কিন্তু এই HBsAg যেটাকে আমরা বলি, হ্যাঁ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যেটা, সেটা আমরা কিন্তু দেখি আমাদের ফর ডিটেকশনের জন্য, ডায়াগনোসিসের জন্য। সেটা আমরা দেখি অ্যান্টিনেটাল স্ক্রিনিং যখন করা হয়, আমরা সারফেস অ্যান্টিজেনটা চেক করে দেখি যে মায়ের ব্লাডে আছে কিনা, তাহলে আমরা বুঝবো যে সে একজন ক্যারিয়ার। হ্যাঁ, সেটা আমরা তাহলে HBsAgটা আমরা দেখবো। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি যে কোশ্চেন গুলো ছিল এগুলোর মধ্যে আরো দুটো বাকি আছে। ডিউরিং প্রেগনেন্সি হুইচ অফ দি হেপাটাইটিস ইজ রুটিনলি স্ক্রিনড এন্ড হোয়াই? এটা অলরেডি আমি বলেছি যে আমরা কোন হেপাটাইটিসটা স্ক্রিন করি। হেপাটাইটিস বিটা আমরা দেখি, হ্যাঁ, হেপাটাইটিস বিটা আমরা দেখি, আর বাকিগুলো তো দেখার দরকার হয় না, বিকজ এগুলো তো ভার্টিক্যালি ট্রান্সমিটেড না। খালি হেপাটাইটিস বিটা হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সমিটেড ডিজিজ, সেজন্যই তোমার আনসারটাও হয়ে গেল এন্ড ওয়াই, তাই না? এবং কোন টেস্ট দিয়ে আমি এই স্ক্রিনিংটা করব, যে হেপাটাইটিস বি টেস্টটা যে আমরা করি, এই সারফেস অ্যান্টিজেনটা যে দেখি আমরা, তাই না? তাহলে আমরা এটা কোন অ্যান্টিজেনটা দেখবো সেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কোন অ্যান্টিজেনটা দেখবো সেটা হলো সারফেস অ্যান্টিজেনটা। What are the immunizing agents for prevention of hepatitis B? What are the immunizing agents for prevention of hepatitis B? এটাও অলরেডি আমরা বলে ফেলেছি। অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্ট যেটা হলো ভ্যাকসিন আছে আমাদের, আরেকটা হলো প্যাসিভ ইমিউনাইজিং এজেন্ট, সেটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিউলিন। তাহলে আমাদের হেপাটাইটিস বি সম্পর্কে যা যা কোয়েশ্চেন ছিল মোটামুটি আমরা শেষ করলাম। এখন আসো ডায়রিয়া। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়া সম্পর্কে কিন্তু তোমাদের ভালো আইডিয়া আছে, তোমরা মানে এটা হয়তো আমার মনে হয় যে ওয়ার্ডে যখন যাও বা পিডিয়াট্রিক ওয়ার্ডে প্লেসমেন্ট থাকলে সেখানেও তোমরা পেশেন্ট দেখো বা পড়ানো হয়েছে।
একটা কমন প্রশ্ন থাকে ডিফাইন ডায়রিয়া, মেনশন কমন 5 কজেস অফ ডায়রিয়া। তো এখন ডায়রিয়ার ডেফিনিশনটা কি? WHO ডিফাইন করে ডায়রিয়াতে যে প্যাসেজ অফ লুজ ওয়াটারি স্টুল অথবা ব্লাডি স্টুল। হ্যাঁ, আমরা যদি বলি প্যাসেজ অফ লুজ লিকুইড অর ওয়াটারি স্টুল ইউজুয়ালি 3 or more times in a day, তাহলে সেটাকে আমরা বলছি ডায়রিয়া। তাহলে প্যাসেজ অফ লুজ লিকুইড or watery stool more than 3 times in a day is known as diarrhea. তাহলে ডায়রিয়াটা আমরা যেটা ডেফিনিশনটা জানবো এবং এটার কি কজ আছে, ব্যাকটেরিয়াল কজ আছে, ভাইরাল কজ আছে ডায়রিয়া হওয়ার জন্য। যে আমাদের বাচ্চাদের যে ইনফেকশনটা হয় সেটা মোস্টলি হচ্ছে রোটা ভাইরাল ডায়রিয়া। তাহলে আমরা এটা একটা কমন ভাইরাসের নাম আমরা বলতে পারি যে রোটা ভাইরাস দিয়ে হচ্ছে। এছাড়া অ্যাডিনো ভাইরাস দিয়ে হয়, এন্টেরো ভাইরাস দিয়ে হচ্ছে, করোনা ভাইরাস সেটাও একটা সিমটম ডায়রিয়া করে। এটা ডায়রিয়া একটা সিমটম করোনা ভাইরাসের ইনফেকশনে আমরা জানি, তাই না? সেগুলো তাহলে এগুলো হচ্ছে তোমার কজ, ভাইরাল কজ। আর ব্যাকটেরিয়াল কজের মধ্যে কি আছে? ইকোলাই ডায়রিয়া হয় ব্যাকটেরিয়াল কজের মধ্যে। দেন হচ্ছে এটা সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল কজ। ব্যাকটেরিয়াল কজের মধ্যে আরো আছে ভিব্রিও কলেরি দিয়ে যেটা হয় কলেরা। তাহলে 5 কজেস অফ ডায়রিয়া এটা দুভাবেই বলা যায়। তুমি যদি এটা এজেন্ট দিয়ে বলতে চাও সেটাও বলতে পারো, ব্যাকটেরিয়া, ভাইরাস, অথবা ডিজিজের নাম দিয়েও কিন্তু বলা যায়। হ্যাঁ, যেটা রোটা ভাইরাস ডায়রিয়া বাচ্চাদের বেলায় হচ্ছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, হ্যাঁ, কলেরা, ডিসেন্ট্রি, এগুলো হচ্ছে তাহলে আমাদের এক্সাম্পল। অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। ওকে, তাহলে আমরা দুভাবে বললাম। Mention the degrees of dehydration in diarrhea. How will you manage dehydration? আচ্ছা, ডিগ্রিজ অফ ডিহাইড্রেশন আমরা বলি 3টা ডিগ্রিতে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে নান, একটা হলো সাম, একটা হচ্ছে সিভিয়ার। আগে বলা হতো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এখন যেটা WHO এইভাবে ক্লাসিফাই করে নান, সাম এবং সিভিয়ার। তো এখন বলেছে হাউ উইল ইউ ম্যানেজ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি? মানে হলো বডিতে রক্ত, যেটা পানি শূন্যতা বলি আমরা, তাই না? পানি শূন্যতা, শরীর থেকে পানি বের হয়ে যায়। তাহলে তোমাকে কি করতে হবে? হাইড্রেশন করতে হবে, তাই না? তাহলে ইউ হ্যাভ টু রিহাইড্রেট দ্য বডি। হাউ উইল ইউ ম্যানেজ ডিহাইড্রেশন? ইউ হ্যাভ টু রিহাইড্রেট দ্য বডি। কিভাবে? তাহলে ফ্লুইড দিতে হবে। তাহলে আমরা যদি নান অর সাম ডিহাইড্রেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওরাল যেগুলো ফ্লুইড গুলো আছে সেগুলো আমরা তাকে খেতে বলবো। ওরাল ফ্লুইড অফ এনি কাইন্ড, হ্যাঁ, আমরা খাওয়ার মধ্যে দিয়ে দিতে পারি, অথবা স্যালাইন বানাতে পারি। হ্যাঁ, আমাদের যে প্যাকেট স্যালাইন পাওয়া যায় সেগুলাতে গুলিয়ে আমরা সেটা দিতে পারি, অথবা আমরা হোমমেড ওর স্যালাইন যেটা আছে সেটাও বানাতে পারি। এখন এখান থেকে হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করবে যে হোমমেড ওর স্যালাইনটা কিভাবে বানানো হয়, সেটা তুমি বলো। সেটা আচ্ছা, সেটা আমি বলছি। হাউ উইল ইউ ম্যানেজ ডিহাইড্রেশন। আর যদি তোমার সিভিয়ার ডিহাইড্রেশন হয়, মানে নান, সাম এবং আরেকটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন যদি হয় সেখানে অবশ্যই আমাদের ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে। ইন্টারভেনাস ফ্লুইড এর মধ্যে আমি কি দিব? তাহলে সেখানে আমি কলেরা ফ্লুইড দিতে পারি, হার্টম্যানস সলিউশন দিতে পারি, রিঙ্গার্স ল্যাকটেট দিতে পারি। তো দিজ আর দ্য আইভি ফ্লুইডস দ্যাট উই ইউজ ফর সিভিয়ার ডিহাইড্রেশন। সেটা তাহলে আমরা বললাম। এবং এখানে কি ধরনের পানি জাতীয় খাবার আমরা খাওয়াবো? একটা হচ্ছে আমি তো বললাম যে স্যালাইন যেটা আমরা দিতে পারি, এছাড়া আমাদের হাতের কাছে যেটাই পাওয়া যায় এনি কাইন্ড অফ ফ্লুইড, যেমন আমি যদি তাকে বলি যে লেবুর শরবত খেতে পারে, ট্যাং খেতে পারে, অথবা চিরার পানিটা খেতে পারে, ডালের পানিটা খেতে পারে, ডাবের পানি খেতে পারে, অর এনি কাইন্ড অফ ফ্রুট জুস। কাজেই সেটা এখন আর কিন্তু ডায়রিয়ার চিকিৎসায় এইটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, এগুলো কিন্তু এরকম বলা হয় না। সেটা একটা। আর একটা যেটা আমরা দেই ডায়রিয়ার চিকিৎসায় সেটা হচ্ছে জিঙ্ক থেরাপি। জিঙ্ক থেরাপিটা আমরা দেই কারণ জিঙ্কটা কি করে? জিঙ্কটা হচ্ছে যেটার এই ফ্রিকোয়েন্সি অফ দ্য ডায়রিয়াটাকে কমিয়ে দেয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অফ দ্য ডায়রিয়াটাকে কমিয়ে দেয় এবং এটাকে কি করে যে তোমার প্রিভেন্ট করে ফার্দার অকারেন্স অফ ডায়রিয়া। সো এটার কিন্তু দুইটা ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে সে ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টও কাজ করছে, আর পরবর্তীতে ফার্দার প্রিভেনশন অফ ডায়রিয়ার জন্য এটা কাজ করছে। তো জিঙ্ক সাপ্লিমেন্টেশন is very important in case of diarrhea patients. আরেকটা হচ্ছে যেটা নেক্সট কোয়েশ্চেনটা ছিল, how will you assess severe dehydration? সিভিয়ার ডিহাইড্রেশন হলে আমরা
কিভাবে বুঝবো, হ্যাঁ, যে তাহলে কি কি ফিচার্স থাকতে পারে। যে আমরা দেখবো যে তার হলো সানকেন আই, চোখটা একদম ডেবে গেছে, অথবা ম্যালার প্রমিনেন্স, চিকবোন যেটা আছে চিকবোনটা প্রমিনেন্ট হয়ে যায়, হ্যাঁ, এবং এটা চিকটা খুব হলো হয়ে যায়, গালটা গর্তে ঢুকে যাচ্ছে, এরকম আমরা যদি বাংলায় বলি তাহলে ম্যালার প্রমিনেন্স। হ্যাঁ, তারপর হলো আমরা বললাম সানকেন আই, তারপরে স্কিন ড্রাই হয়ে যায়, হ্যাঁ, এবং স্কিনটা খুব কোল্ড কামি স্কিন হয়ে যায়, এবং বডি টেম্পারেচারটা কমে যায়, হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে প্রেসার ফল করতে পারে, হাইপোটেনশন, সেটা হাইপোথার্মিয়া, সেটা রেসপিরেশনটা খুব র্যাপিড হবে, শ্যালো অ্যান্ড র্যাপিড, এরকম আমাদের রেসপিরেশনটা আমরা অবজার্ভ করব। আরেকটা হলো স্কিনের ইলাস্টিসিটি কমে যাবে, ইলাস্টিসিটি অফ দ্য স্কিন, আমরা যে কোনো স্কিন যদি নর্মাল স্কিন টানি সাথে সাথে কিন্তু সেটা আবার মিলিয়ে যায়, এখানে কিন্তু আস্তে আস্তে সেটা তোমার মিলাবে, স্কিনের ইলাস্টিসিটিটা কমে যাবে। তারপরে আরেকটা যেটা হয় সেটা হলো যেটা সানকেন আই, সরি, আরেকটা হলো অ্যান্টেরিয়র ফ্রন্টালি, বাচ্চাদের বেলায় ডিপ্রেস থাকবে, অ্যান্টেরিয়র ফ্রন্টালি যেটা ডিপ্রেস থাকবে, তোমরা জানো যে এখানে যে আমাদের ফ্রন্টালের মাঝখানে যেগুলো বোনস গুলা যেখানে আমাদের ফিউশন হয় সেখানে একটা গ্যাপ থাকে নতুন যারা বা নিউবর্ন বাচ্চাদের, হ্যাঁ, এখন এটা সেই গ্যাপটা ক্লোজ হতে প্রায় বছর খানেক সময় নেয়, তার মধ্যে এটা তখন কি হয়, ডিপ্রেসড হয়, ডেবে যায় তখন, হ্যাঁ, যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়। তা আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে বাচ্চার লো ইউরিনেশন, হ্যাঁ, ইউরিন আউটপুটটা কমে যাবে, অথবা অ্যানিউরিয়া হবে, অথবা ইউরিন প্রোডাকশন হবে না, দেখবো যে ওর পেশাব করছে না বাচ্চা, হ্যাঁ, তাহলে এইগুলো, অথবা খুব হাই কালার ইউরিন হচ্ছে, লাল রঙের পেশাব বেরোচ্ছে, বা খুব মানে গাঢ় রঙের পেশাব হচ্ছে, যে কালারটা নর্মাল কালারটা না, তাহলে সেই দিজ আর দ্য ফিচার্স আমরা যদি বলি যে সিভিয়ার ডিহাইড্রেশনে কি কি ফিচার হয়। এখন আসো এন্টেরিক ফিভার। Enteric fever, name the causative agent of enteric fever, mention the types of enteric fever. আচ্ছা, এখন যেটা আমরা বলেছি যে আমরা আসলে ডায়রিয়া যেটা বলি, ডায়রিয়া কিন্তু একটা, যেটা আমরা বলবো যে একটা সিমটম, তাই না, সিমটম, যে এটা কিন্তু কোনো রোগ না, হ্যাঁ, অনেকগুলো ডায়রিয়াল ডিজিজের মধ্যে একটা হচ্ছে এন্টেরিক ফিভার, আর কলেরা, ডিসেন্ট্রি, এইগুলো হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ, ডায়রিয়াল ডিজিজের মধ্যে। সো নেম দ্য কজিটিভ এজেন্ট অফ এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার যেটা, সেটাও হচ্ছে কি দুটা ডিজিজের সমন্বয় হয়, একটা হলো টাইফয়েড এবং প্যারাটাইফয়েড, টাইফয়েড ফিভার এবং প্যারাটাইফয়েড ফিভার। আচ্ছা, তো এখন বলেছি মেনশন দ্য টাইপস অফ এন্টেরিক ফিভার, এটা আমরা বললাম, তাহলে এটা টাইফয়েড ফিভার আর একটা হচ্ছে প্যারাটাইফয়েড ফিভার। হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন অফ দ্য টাইফয়েড ফিভার? টাইফয়েড ফিভারের মোড অফ ট্রান্সমিশন আমরা জানি ফিকোরাল ট্রান্সমিশন, এবং এই ফিকোরাল ট্রান্সমিশন এটা ছাড়াও এটা এই আগের মতোই যেটা আমরা বলেছি প্রথমবার, যে অন্য ডিজিজের বেলায় হেপাটাইটিস এ ভাবেই ইট ক্যান অলসো বি ট্রান্সমিটেড থ্রু কন্টামিনেটেড ওয়াটার, মিল্ক অ্যান্ড ফুড, তাহলে এটাও কিন্তু একটা ফুড বর্ন ডিজিজ, ওয়াটার বর্ন ডিজিজ, হ্যাঁ, বা মিল্ক বর্ন ডিজিজ, যদি কন্টামিনেটেড হয় সে ওটার মাধ্যমে ট্রান্সমিটেড হতে পারে। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন গেল, দেন মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ টাইফয়েড এন্টেরিক ফিভার। ক্লিনিক্যাল ফিচার্স অফ এন্টেরিক ফিভার, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এখানে আসলে কি হয়, এটা হলো একটা অ্যাকিউট ডিজিজ, হ্যাঁ, অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ কজড বাই, আমরা বলি যে এটার অর্গানিজমটার নাম হচ্ছে এটা সালমোনেলা টাইফি, কজড বাই সালমোনেলা টাইফি, characterized by continuous fever for 3 to 4 weeks, এবং এখানে আর কি হয়, এখানে যেটা হয় রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া হয়, আর যেটা হচ্ছে আমাদের এখানে রোজ স্পট, তো র্যাশ হয় এখানে, হ্যাঁ, এবং ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফয়েড টিস্যু। তাহলে আমরা এটা যে আমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার যদি আমরা বলি তাহলে আমরা কি কি বলতে পারি, এখানে যেমন ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে যেটা আমরা এখন বললাম যে কন্টিনিউয়াস ফিভার যেটা হয় সেটা অনেক সময় কয়েক সপ্তাহ ধরে পারসিস্ট করে, হ্যাঁ, 2 weeks to 3 weeks পর্যন্ত যেতে পারে, এবং এটা একটা স্টেপ ল্যাডার প্যাটার্নে এটা প্রোগ্রেসটা হয় ফিভারটা যেটা হয়, ইটস লাইক এটাকে বলে স্টেপ ল্যাডার ফ্যাশনে হয়, মানে এটা হলো আস্তে আস্তে ফিভারটা একদম রাইজ করতে থাকে ফ্রম হাই টেম্পারেচারের দিকে, মানে আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে বলে স্টেপ ল্যাডার প্যাটার্ন, হ্যাঁ, বা স্টেপ ল্যাডার ফ্যাশনে তোমার ফিভারটা দেখা যায়, এবং এটা কন্টিনিউয়াস একটা ফিভার হয়, হ্যাঁ,
আচ্ছা, এটা একটা তাহলে একটা ফিভার গেল। দেন হচ্ছে এখানে আর কি হবে, আর অন্যান্য যে কনস্টিটিউশনাল সিমটম যেগুলো হয় সেগুলোর মধ্যে যেমন আছে হেডেক হবে, ম্যালেজ হবে, বডি এক হবে, মাসেল পেইন হবে, এগুলো হচ্ছে কমন ফিচার। নশিয়া, ভমিটিং, হ্যাঁ, এগুলো থাকতে পারে। এবং আরেকটা যেটা হয়, এটা কনস্টিপেশন থাকতে পারে। আরেকটা আমরা বলেছি যে রোজ স্পট, স্কিন র্যাশ যেটা হয়, হ্যাঁ, রোজ স্পট যেটা স্কিন র্যাশের মধ্যে দেখা যায়, যেটা প্রেস করলে অনেক সময় ডিসঅ্যাপিয়ার করে যায়। এবং এই র্যাশ গুলো দেখা যায় বিশেষ করে ট্রাঙ্কের দিকে, হ্যাঁ হ্যাঁ, আপার পার্ট অফ দা যে বডি, সেখানে ট্রাঙ্কের দিকে আমরা এগুলো দেখি। তো এগুলো হচ্ছে আমাদের টাইফয়েড ফিভারের ফিচার। এছাড়াও আমাদের এখানে যেটা হতে পারে কাফ বা সোর থ্রোট, এগুলো আমাদের অনেক সময় ফিচার হিসেবে আমরা দেখতে পাই। তাহলে এগুলো আমরা বললাম যে ক্লিনিক্যাল ফিচার অফ এন্টেরিক ফিভার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। হাউ উইল ইউ ট্রিট আ কেস অ্যান্ড ক্যারিয়ার অফ টাইফয়েড ফিভার? আচ্ছা, তাহলে এটা তো একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, তাই না? তাহলে এখানে আমার ট্রিটমেন্ট কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। হাউ উইল ইউ ট্রিট আ কেস অ্যান্ড ক্যারিয়ার অফ টাইফয়েড ফিভার? আচ্ছা, টাইফয়েড ফিভার যেটা, সেটা যদি আমি একটা কেস হয় তাহলে, এবং ক্যারিয়ার যদি হয়, দেখা গেছে যে 5% কেসে আবার ক্যারিয়ার হিসেবে এগুলো পারসিস্ট করে। হ্যাঁ, দেখা গেছে যে 1 বছরের পরেও ডিজিজ গুলো ট্রান্সমিট করতে থাকে, বাট দে রিমেন অ্যাজ হেলদি পারসন উইথ আস। আমাদের সাথে হেলদি হিসাবেই থাকে, কিন্তু তারা তাদের স্টুলের সাথে অথবা ইউরিনের সাথে তারা সেই অর্গানিজমটা এনভায়রনমেন্টে পাস করে এবং সেটা অন্যদের মধ্যে ট্রান্সমিটেড হচ্ছে। তাহলে সেটা হলো আমাদের কি? ক্যারিয়ার। তাহলে কেসের চেয়ে কিন্তু ক্যারিয়ার বেশি ডেঞ্জারাস, এটা আমরা আগেও বলেছি ডিপথেরিয়া পড়ানোর সময়। and you have to treat case and as well as carrier, দুটোকেই তোমার চিকিৎসা করতে হবে। তাহলে কিভাবে কেসকে আমি ট্রিট করব? তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে এখানে। হোয়াট ইজ দ্য অ্যান্টিবায়োটিক? আমরা এখানে সিপ্রোফ্লক্সাসিন বলবো। সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি, এখানে আমরা দিব ফর 2 উইকস। হ্যাঁ, ট্রিটমেন্টটা আমরা দিব ফর 2 উইকস। আচ্ছা, আর যেটা ক্যারিয়ার, সেখানে আমাদের এছাড়া কেসের ট্রিটমেন্টের সাথে অন্য যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, তার এনভায়রনমেন্টাল স্যানিটেশন মেনটেন করতে হবে, তার পার্সোনাল হাইজিন, যেহেতু এটা ফিকোরাল ট্রান্সমিশন হয়, পার্সোনাল হাইজিন তাকে মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশের ব্যাপারগুলো আগের মতোই বলতে হবে, ইউজ অফ স্যানিটারি ল্যাট্রিন আমাদের বলতে হবে, আমাদের এনশিওর করতে হবে সেফ ওয়াটার সাপ্লাই। হ্যাঁ, এগুলো আমাদের তাহলে কমন বিষয়গুলো এখানে থাকবে। আরেকটা হচ্ছে যেটা, সেটা হলো কন্ট্রোলের জন্য, আরেকটা ট্রিটমেন্ট অফ দ্য কেস তো সাথে আছে। তাহলে আমরা ট্রিটমেন্ট অফ দ্য কেস আমরা কি বললাম, যে আমরা এখানে দিব সিপ্রোক্সিন, ওরালি দিব আমরা অ্যান্টিবায়োটিক 500 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 2 উইকস। ওকে, আচ্ছা, ক্যারিয়ারের বেলা আমরা কি করব? ক্যারিয়ারের বেলায় তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে 2 ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, এখানে মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, মেডিকেল ট্রিটমেন্ট হলো সেম ড্রাগ সিপ্রোফ্লক্সাসিন, কিন্তু আমি আগেও বলেছিলাম যে ক্যারিয়ারের ডিউরেশন অফ ট্রিটমেন্টটা হচ্ছে লঙ্গার দ্যান কেস। এটা হলো বেসিক জিনিস। তাহলে এখানে আমি দিব যে সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি করেই দিব, বাট এটা হচ্ছে ডাবল ডিউরেশন, মানে হলো 4 উইকস। হ্যাঁ, ওখানে দিয়েছিলাম 2 উইকস আর এখানে হলো 4 উইকস। হ্যাঁ, 4 থেকে 6 সপ্তাহ আমরা মনে রাখার জন্য এটাকে ডাবল করেই বলি, একটাই বলি, 4 উইকস পর্যন্ত দিব। এটা গেল আমার চিকিৎসা। এবং এর সাথে মেডিকেল ট্রিটমেন্ট এবং এর সাথে সার্জিক্যাল ট্রিটমেন্ট আমি কি করব? কোলিসিস্টেক্টমি, তার মানে গল ব্লাডারটাকে তোমাকে রিমুভ করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো হয়তো, কেন গল ব্লাডার রিমুভ করব? কারণ তোমার যে এই যে ব্যাসিলাইটা, তোমার যে তোমার টাইফয়েড ফিভার যেটা করে, সালমোনেলা টাইফি, এটা স্টোর থাকে বডিতে। কোথায়? ইন দ্য গল ব্লাডার অ্যান্ড বিলিয়ারি ট্র্যাক্টে। ঠিক আছে, এটা হলো রিজার্ভার। এরা, হ্যাঁ, রিজার্ভার মানে এরা স্টোর থাকে এই জায়গাতে বডিতে। যেখানে যদি স্টোর থাকে তাহলে কিন্তু সেই অর্গানটাকে ফেলে দিতে হবে। সো গল ব্লাডারে যদি এই অর্গানিজম গুলো স্টোর থাকে, যেহেতু, সেজন্য উই হ্যাভ টু রিমুভ দ্য গল ব্লাডার, সেটাকে আমরা বলি কোলিসিস্টেক্টমি। তাহলে টাইফয়েডের ক্যারিয়ারের ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য কেস। এখানে ইন এডিশন টু মেডিকেল ট্রিটমেন্ট you also have to provide surgical treatment. And what is the name of the surgical treatment? That is cholecystectomy. আচ্ছা, তাহলে এটা আমাদের গেল যে এখানে আমরা কি বলেছি, how will you treat a case and carrier of typhoid? Next question, which organ is the reservoir of typhoid fever?
এটা অলরেডি আমরা বললাম, গল ব্লাডার অ্যান্ড biliary tract। ঠিক আছে, হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ টাইফয়েড ফিভার? হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ টাইফয়েড ফিভার যদি আমরা বলি কিভাবে, একটা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস আছে। ক্লিনিক্যাল যে ফিচার্স গুলো আমরা একটু আগে বললাম যে কন্টিনিউয়াস ফিভার থাকবে, স্টেপ ল্যাডার ফ্যাশনে ফিভারটা তোমার যেটা দেখা দিবে। তারপরে হচ্ছে তোমার কি আরেকটা হলো আমরা বলেছি যে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া থাকবে, সেখানে রোজ স্পট স্কিন র্যাশ থাকবে, কনস্টিপেশন থাকতে পারে তার সাথে, দেন কাফ, সোর থ্রোট এগুলো থাকবে, এবং যে কনস্টিটিউশনাল ফিচার যেগুলো আছে যেমন হেডেক, তার ম্যালেজ গা ম্যাচ করা যেটাকে আমরা বলি, দেন হচ্ছে মায়ালজিয়া মানে মাসল পেইন, বডি এক, গায়ে ব্যথা, অথবা আমাদের এর সাথে নশিয়া, ভমিটিং, কনস্টিপেশন, হ্যাঁ এগুলো আমাদের তাহলে থাকবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের যে ক্লিনিক্যালি আমরা তাহলে একটা অ্যাসেস করতে পারি রোগীকে। তারপরে আমি কিছু ইনভেস্টিগেশন আমার করতে দিতে হবে। তোমরা জানো এভরি ডিজিজে আমাদের ইনভেস্টিগেশন করতে হয়। তাহলে সেই যখন ফার্স্ট উইকে যদি রোগীটা আসে, ফার্স্ট উইকে যদি সে বলে যে আমার জ্বর আছে 2-3 দিন ধরে এরকম, বা ফোর্থ ডেতে আসলো, তারপরে প্রথম সপ্তাহে তুমি, তাহলে প্রথম সপ্তাহে আমরা যেটা ইনভেস্টিগেশন করতে দিই সেটা হলো ব্লাড কালচার করতে দিই। ব্লাড কালচার করে যদি আমরা দেখি পজিটিভ আসে তখন আমরা চিকিৎসা স্টার্ট করে দিব। সেকেন্ড উইকে যেটা আমরা করি সেটা হলো ভিডাল টেস্ট করি। স্পেলিংটা হচ্ছে WIDAL, ভিডাল, কিন্তু উচ্চারণটা করি আমরা ভিডাল টেস্ট। হ্যাঁ, WIDAL, ভিডাল টেস্ট। সেখানে আমরা দুইটা অ্যান্টিজেন দেখি, ও অ্যান্টিজেন এবং যেটা H অ্যান্টিজেন। ঠিক আছে, এবং এই অ্যান্টিজেনের এগেইনস্টে আমাদের এখানে দুইটা অ্যান্টিজেন থাকে টাইফয়েডে, এটার এই অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা অ্যান্টিবডি গুলো দেখি। হ্যাঁ, আমরা যেটা H এবং আমরা বলেছি O অ্যান্টিবডি, এগুলো দেখবো, এবং এগুলো দেখবো আমরা হাই। হ্যাঁ, এটা দেখে আমরা সাধারণত দেখা যায় যে 4th ফোল্ড হাই থাকে, মানে 4 গুণ বেশি যদি থাকে আমরা অনেক সময় ধরে নিই যে এটা টাইফয়েডই হয়েছে। তখন আমরা চিকিৎসা শুরু করে দিই। থার্ড উইকে যেটা আমরা করব সেটা হলো ইউরিন কালচার। থার্ড ফোর্থ উইকে যদি আসে তাহলে সেটা আমরা ইউরিন কালচার করি। তখন ইউরিনে পাস করে কিন্তু টাইফয়েডের ব্যাসিলাইটা, যে আমরা যেটাকে বললাম সালমোনেলা টাইফি, এটা আমরা ইউরিনের সাথেও পাবো পরের দিকে। প্রথমে আমরা পাবো ব্লাডে কালচার করে, আর থার্ড উইকে বা ফোর্থ উইকে আমরা পাবো হচ্ছে সেটা ইউরিনে। তাহলে এগুলো আমরা করব ডায়াগনোসিসের জন্য। আচ্ছা, তারপরে যেটা আমরা প্রশ্নটা দেখো কি এসেছে, সেটা হচ্ছে যে হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ, এটা আমরা বললাম মেনশন দ্য কমপ্লিকেশনস অফ এন্টেরিক ফিভার। কমপ্লিকেশনস অফ এন্টেরিক ফিভার যেটা, সেটাও কিন্তু দেখো এটা হলো কোথায় হচ্ছে ডিজিজটা, সেটা কিন্তু একটা ইন্টেস্টাইনের মধ্যে এখানে একটা রিঅ্যাকশন হয়, তাই না? তাহলে এখানে আমার ইন্টেস্টাইনাল হেমোরেজ হতে পারে, ইন্টেস্টাইনাল হেমোরেজ হতে পারে, দেন ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে, ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়, হ্যাঁ সেটা। তারপরে হচ্ছে ইউরিনারি রিটেনশন, যেহেতু এই যেটা ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে চলে যায় সেখানে ইউরিনারি রিটেনশন, তার দেখা গেছে যে তার তো পেশাব বন্ধ হয়ে গেছে, এরকম সিচুয়েশন হতে পারে। নিউমোনিয়া হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, পলিসিস্টাইটিস হতে পারে, নেফ্রাইটিস হতে পারে, এবং থ্রোম্বোফ্লেবাইটিস এন্ড অস্টিওমাইলাইটিস। তাহলে অনেকগুলো ইনফ্ল্যামেশন এটা জন্ম দিতে পারে। তাহলে কমপ্লিকেশনস হিসেবে আমরা যেটা বললাম, কি বললাম, ইন্টেস্টাইনাল হেমোরেজ হতে পারে, ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে, তারপরে আমরা বললাম কোলিসিস্টাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে, নেফ্রাইটিস হতে পারে, ইউরিনারি রিটেনশন হতে পারে, বা নিউমোনিয়া হতে পারে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো ইনফ্ল্যামেশনের কথা বললাম, and these are the complications of enteric fever. আচ্ছা, এখন আসো ডেঙ্গু। আচ্ছা, ডেঙ্গু এটা খুব মানে একটা আমাদের দেশের এটা ডেঙ্গু আমরা এপিডেমিক হিসেবেও পাই, আবার এন্ডেমিক হিসেবেও দেখি, তাই না? তাহলে আমাদের কোয়েশ্চেন গুলো চল আমরা দেখি। হোয়াট ইজ দ্য নেম অফ দি কজেটিভ এজেন্ট এন্ড ভেক্টর অফ ডেঙ্গু ফিভার? আচ্ছা, পজিটিভ এজেন্ট আমরা বলবো এটা একটা ভাইরাল ডিজিজ, তাই না? ফ্ল্যাভি ভাইরাস, যেটাকে আমরা বলি ফ্ল্যাভি ভাইরাস। হ্যাঁ, সেটা আমরা ইয়েলো ফিভারেও পড়েছিলাম, তাই না? ইয়েলো ফিভারের ভাইরাসটাও একই ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস। এন্ড ভেক্টর অফ ডেঙ্গু ফিভার, ইয়েলো ফিভারের যে ভেক্টর, ডেঙ্গু ফিভারের একই ভেক্টর, সেটা হলো এডিস মসকুইটো, তাই না? যেটাকে আমরা বলি টাইগার মসকুইটো। হ্যাঁ, ডোরা কাটা দাগ থাকে এটার বডিতে, ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপ থাকে এই জন্য।
তাহলে এটা হলো এডিস মসকুইটো ইজ দ্য ভেক্টর। হোয়াট ইজ দ্য আদার নেম অফ ডেঙ্গু ফিভার? ক্লাসিফাই ডেঙ্গু। আদার নেম অফ ডেঙ্গু ফিভার হলো ব্রেকবোন ডিজিজ। ব্রেকবোন ডিজিজ আমরা জানি। কেন এটাকে ব্রেকবোন ডিজিজ বলে? কারণ সাংঘাতিক এখানে কি হয়, যে বোনস এর মধ্যে ব্যথা হয়, বোন পেইন হয় সাংঘাতিক, তাহলে সেটার জন্য ব্রেকবোন ডিজিজ, মনে হয় যে একদম হাড়গোড় ভেঙে যাবে এরকম। ক্লাসিফাই ডেঙ্গু। ক্লাসিফাই ডেঙ্গুর তোমার অনেক বড় ক্লাসিফিকেশন আছে, যেগুলো তোমরা হয়তো মেডিসিনে খুব ডিটেলসে তোমরা পড়বা, কিন্তু আমাদের এখানে যেটুকু না বললেই নয়, সেটা এইভাবে তোমরা বলতে পারো। আমরা খুব সিম্পলি যদি বলি, তাহলে একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গি, একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গি আমরা বললাম প্রথমটা। তারপর হচ্ছে যেটা ডেঙ্গি হেমোরেজিক, ক্লাসিক্যাল ডেঙ্গি এবং ডেঙ্গি হেমোরেজিক ফিভার। তাহলে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তাহলে আনডিফারেন্সিয়েটেড, হ্যাঁ, আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গি যেটা হলো যেটা ভাইরাল সিনড্রোম যেটাতে হয়, মানে অনেক ভাইরাল, সব ভাইরাল ডিজিজ যেই ফিচার্স গুলো হয় সেগুলো ডেভেলপ করবে, সেই জন্য ইটস ভেরি কমন। এর জন্য আমরা স্পেসিফিক্যালি ডেঙ্গুর জন্য তেমন কোনো সাইন সিমটম থাকে না, এটাকে আমরা বলি আনডিফারেন্সিয়েটেড, হ্যাঁ, ডেঙ্গি। আচ্ছা, তারপরে যেটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার সেটা আরেকটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু হেমোরেজিক ফিভার সেটা আবার উইদাউট শক এবং উইথ শক দুরকম হতে পারে। উইদাউট শক আরেকটা হচ্ছে উইথ শক। আচ্ছা, এইটা গেল আমাদের ক্লাসিফিকেশন। তারপরে আসো, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ডেঙ্গু ফিভার। ক্লিনিক্যাল ফিচার অফ ডেঙ্গু ফিভার যেটা আমরা যদি বলি যে যেগুলো ভাইরাল ফিভার যেগুলো হয় ঠিক সেগুলোই, তবে এখানে স্পেশালি যেগুলো হয় তোমার কি ফিভার থাকবে, এবং এখানে কি থাকবে, সিভিয়ার বোন পেইন থাকবে, বডি এক থাকবে, গায়ে ব্যথা থাকবে, হেডেক থাকবে, রেট্রো অরবিটাল পেইন থাকবে, মানে চোখের পিছনে ব্যথা করবে এবং চোখের মুভমেন্টের সাথে ব্যথাটা রিলেটেড, ঠিক আছে। ফোটোফোবিয়া থাকতে পারে এখানে। তারপরে আর কি থাকতে পারে, এখানে ফিভারের পরে কিছুদিন পরে হয়তো দেখা যাবে খুব ইচিং হতে পারে, ইচিং হতে পারে, গায়ে চুলকানি হতে পারে, মানে চুলকাচ্ছে এরকম। এবং আরেকটা জিনিস যেটা কি হতে পারে, আমাদের এখানে অনেক সময় যেগুলো র্যাশ হতে পারে, আমরা দেখি বডিতে র্যাশ হচ্ছে, হেমোরেজিক স্পট দেখা দিতে পারে এগুলো। তাহলে এপিগ্যাস্ট্রিক পেইন হতে পারে, দেন হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের যেটা ফিচার্স অফ ডেঙ্গু। আচ্ছা, এখন আসো যেটা আমরা বলবো যে হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ ডেঙ্গু ফিভার, হ্যাঁ। আচ্ছা, ম্যানেজ এ কেস অফ ডেঙ্গু ফিভারে আমরা বলি যে এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ এবং এইটাতে আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এটা একটা ভাইরাল ডিজিজ, এটা কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এটা হলো সাপোর্টিভ এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট এখানে আমরা দিব হলো জ্বর যদি থাকে অ্যান্টিপাইরেটিক দিব, এবং সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা প্যারাসিটামলই খালি দিব, প্যারাসিটামলের বাইরে অন্য কোনো আমরা ওষুধ দিব না, অ্যাসপিরিন অথবা ভলটারিন এগুলো আমরা কখনোই দিব না। অনেক সময় ব্যথার জন্য খুবই গায়ে ব্যথা হয়, বোন পেইন হয়, এগুলো আমি যদি মনে করি না ভলটারিন হচ্ছে ইজ এ গুড ড্রাগ, যেটা হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এনএসএআইডি বলি আমরা, এগুলো এখানে দেওয়া যাবে না বিকজ ইট এনহ্যান্স ব্লিডিং টেন্ডেন্সি। অলরেডি ডেঙ্গুতে যেটা হয় সেটা হলো একটা হেমোরেজিক একটা টেন্ডেন্সি থাকে, সেটা। তাহলে এখানে যেটা আমরা বলবো, এখানে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়, তাহলে তখন সেই জন্য আমরা এই ড্রাগগুলো অ্যাভয়েড করব। অনলি সেফ ড্রাগ হচ্ছে যেটা প্যারাসিটামল, তাহলে সেটা দিব। এবং ইউ হ্যাভ টু মেনটেন হাইড্রেশন এবং নিউট্রিশন, এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যেটা অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিকের জন্য আমরা খালি প্যারাসিটামল প্রিসক্রাইব করতে পারি, আর একটা হচ্ছে হাইড্রেশন মেনটেন করতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, সেটা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে তার সাইন সিমটম গুলা, পেশেন্ট কি আরো দুর্বল হয়ে যাচ্ছে কিনা, তার বডিতে যদি অনেক সময় প্লেটলেট কাউন্টটা অনেক কমে যায় সেটা আমাদের চেক করতে হবে, এবং সেটা যদি দেখা যায় যে 20,000 এর নিচে চলে গেছে বা 10,000 এর নিচে চলে গেছে, সেই ক্ষেত্রে অনেক সময় প্লেটলেট ট্রান্সফিউশনের দরকার হতে পারে, সেই ক্ষেত্রে হসপিটালাইজেশন ইজ নেসেসারি। আর যদি তা না থাকে তাহলে আমরা কিন্তু ডেঙ্গু পেশেন্টকে আমরা বাসায় ম্যানেজ করতে পারি, ঠিক আছে। তাহলে এগুলো গেল আমাদের যে কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে আমরা যা বলার ছিল।
তো এখন আমরা যেটা যদি নন কমিউনিকেবল ডিজিজের কিছু প্রশ্ন দেখি তাহলেও আমরা কিন্তু মানে বেশ সময় লাগবে, তারপর আমি যেটুকু পারি তোমাদের সাথে আজকে ডিসকাস করি যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেটা আমরা দেখো, আমরা প্রথমে বলেছি খুব সোজা প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করি, নেম দ্য কমন NCDs নন কমিউনিকেবল ডিজিজেস ইন বাংলাদেশ। সেগুলো তোমরা সবাই জানো, নন কমিউনিকেবল ডিজিজ আমাদের দেশে কোনগুলো কমন, যেমন হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, তাই না? তারপরে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, তারপর হচ্ছে সিওপিডি যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দেন ক্যান্সার, মেন্টাল হেলথ প্রবলেমস, এগুলো হচ্ছে আমাদের কমন, নিউরোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কমন NCDs। ওকে, তারপরে যেমন আমাদের আরেকটা পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রনিক ডিজিজেস। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রনিক ডিজিজ যদি আমরা বলি তাহলে আমাদের 5-6টা পয়েন্ট আছে, হ্যাঁ, আমরা কিভাবে বলতে পারি। যেমন এটা আমরা প্রথমেই বলছি ক্রনিক ডিজিজ, তাই না? তাহলে ক্রনিক ডিজিজ আর অ্যাকিউট ডিজিজের মধ্যে পার্থক্য কি? অ্যাকিউট ডিজিজ যখন হয় এটা হঠাৎ করে হলো, সাইন সিমটমস গুলো দেখা দিল, আমরা চিকিৎসা নিলাম, ভালো হয়ে গেলাম, কিন্তু এটা এখানেই শেষ। কিন্তু ক্রনিক ডিজিজ গুলো এটা পারসিস্ট করে, তাই না? এটা তাহলে পার্মানেন্ট, দিস আর পার্মানেন্ট ইন নেচার আমরা এটা বলতে পারি। এবং ইট লিভস রেসিডুয়াল ডিসএবিলিটি, রেসিডুয়াল ডিসএবিলিটি করে এগুলো, মানে এগুলো যদি, যেহেতু এটা সব সময় থাকে, এটা ক্রনিক ইন নেচার এবং এটা থেকে আমাদের অনেক কমপ্লিকেশনস হতে পারে, সেজন্য এটা বলেছে যে লিভ রেসিডুয়াল ডিসএবিলিটি, সেটা আমরা বইয়ের ভাষাটাই বললাম। তারপর হচ্ছে আর কজ বাই নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন, এটা হচ্ছে এখানে যেটা হয় প্যাথোফিজিওলজি যেটা বলে নন, হ্যাঁ, এটা রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন আমাদের হয়, মানে সাধারণত যেটা হয় যে আমাদের অর্গানগুলো যে ইনভলভ হয় সেখানে হয়তো সেটাকে আমরা নিয়ন্ত্রণ করে রাখি, কিন্তু বডির যে টিস্যু চেঞ্জ হয়, মানে অর্গানগুলোর যে টিস্যু চেঞ্জ হয় সেটা খুব একটা রিভার্স স্টেটে আমরা আনতে পারি না, মানে আগের মতো আবার নর্মাল স্টেটে আনা সাধারণত যায় না। কিন্তু যেটা আমরা করি সেটা হলো এই রোগগুলোকে আমরা নিয়ন্ত্রণের পর্যায়ে রেখে দিই, সেটাই বলেছে যে এটাতে নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন, হ্যাঁ, উই সি। দেন এটার ক্ষেত্রে আমাদের রেগুলার স্পেশাল ট্রেনিং ফর রিহ্যাবিলিটেশন ইজ নেসেসারি। এদের জন্য আমাদের পেশেন্টদেরকে এডুকেট করতে হয়, স্পেশাল ট্রেনিং দিতে হয়, এবং অলসো নট অনলি যে পেশেন্ট তাদেরকে এডুকেট করতে হয়, আমাদের সার্ভিস প্রোভাইডার যারা ডাক্তার, নার্স বা আমাদের হেলথ ওয়ার্কার যারা, হ্যাঁ, এই রোগীর সাথে কাজ করে তাদেরকেও স্পেশাল ট্রেনিং লাগে। তারপর হচ্ছে মোস্টলি রিকোয়ার লং পিরিয়ড অফ সুপারভিশন অ্যান্ড কেয়ার, এবং এদের কিন্তু লং পিরিয়ড অফ সুপারভিশন বা কেয়ার লাগে, এদের ট্রিটমেন্টটা লং টাইম ধরে কন্টিনিউ করতে হয়। যাদের ডায়াবেটিস আছে বা যাদের হাইপারটেনশন আছে, তোমরা জানো যে দে হ্যাভ টু টেক মেডিকেশন ফর লাইফ লং, আমরা বলি সারা জীবনই চিকিৎসা করতে হয়, সারা জীবনই একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হয়, কাজে সেটাই বলা হয়েছে মোস্টলি রিকোয়ার লং পিরিয়ড অফ সুপারভিশন অর কেয়ার। আর এদের লং ল্যাটেন্ট পিরিয়ড থাকে। ল্যাটেন্ট পিরিয়ডটা কি? যেমন কমিউনিকেবল ডিজিজের বেলায় আমরা একটা ইনকিউবেশন পিরিয়ড একটা টার্ম আছে, তাই না? এন্ট্রি অফ দ্য অর্গানিজম ইনটু দ্য বডি থেকে আপ টু দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট ক্লিনিক্যাল সাইন্স এন্ড সিমটমস, সেইটাকেই আমরা যখন নন কমিউনিকেবল ডিজিজের বেলায় বলি ল্যাটেন্ট পিরিয়ড। ল্যাটেন্ট পিরিয়ডটা হচ্ছে ইনিশিয়েশন অফ দ্য ডিজিজ থেকে শুরু করে এটা ডিজিজ ডেভেলপমেন্ট পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলি ল্যাটেন্ট পিরিয়ড। তাহলে এটা হলো লং ল্যাটেন্ট পিরিয়ড থাকে, স্পেসিফিক কোনো পজিটিভ এজেন্ট আমরা দেখি না, এটাকে বিশেষ করে এটা বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন আমরা পাই এখানে, তাই না? মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন তার মানে হলো অনেকগুলো ফ্যাক্টর এখানে ইনভলভ থাকতে পারে। হ্যাঁ, আমরা হয়তো কমিউনিকেবল ডিজিজের বেলায় বলি যেমন অনেক সময় কলেরা, একটা ভিব্রিও কলি, একটা মাইক্রো অর্গানিজম এটার জন্য রেসপন্সিবল, স্পেসিফিক পজিটিভ এজেন্ট ইজ দেয়ার। বাট এখানে আমি বলতে পারবো না যে নন কমিউনিকেবল ডিজিজ জন্য একটা সিঙ্গেল কারণ, এখানে দেখা যায় মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশনটা আমরা দেখি। তবে ব্যতিক্রম আছে, লাইক যেগুলো ডাস্ট বোর্ন লাং ডিজিজ, নিউমোকোনিওসিস, এগুলোর বেলায় কিছু এক্সেপশন আছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে যেটা আমরা আরেকটু ইনডেফিনিট অনসেট অফ ডিজিজ। ইনডেফিনিট অনসেট অফ ডিজিজ এটা হলো ডিজিজটা কখন যে শুরু হবে এটা এক একজনের বেলায় এক এক রকম। হ্যাঁ, একটা ক্যান্সার, একটা লাং ক্যান্সার সব মানুষের বেলায় যে একটা ডেফিনিট পিরিয়ডেই অনসেটটা হবে, রোগটা শুরু হবে, তা কিন্তু নয়।
indefinite onset of disease, এগুলো আমরা দেখি। So these are the characteristics of the chronic diseases. তাহলে আমরা যদি একটু এটা সাম আপ করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে these are permanent in nature আমরা বললাম। তারপরে আমরা বললাম এটা লিভ রেসিডুয়াল ডিসএবিলিটি, মানে তার অনেক কমপ্লিকেশনস গুলো রেখে যায়, বডিতে থাকে। তারপরে আমরা বললাম ইট কজেস নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন, তাই না, নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন এখানে হয়। তারপরে আমরা বলেছি যে ইট রিকোয়ার লং টাইম তোমার সুপারভিশন অর কেয়ার, হ্যাঁ, অনেক দীর্ঘদিন চিকিৎসা লাগে এদের। তারপরে আমরা বলেছি যে মোস্টলি যেটা আমরা বলেছি লং ল্যাটেন্ট পিরিয়ড, এটা লং ল্যাটেন্ট পিরিয়ড, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন বলেছি, আর কোনো ইনডেফিনিট অনসেট, এটা হলো ডেফিনিট অনসেট নাই, মানে ইনডেফিনিট অনসেট অফ ডিসিজ এই ক্ষেত্রে আমরা দেখি। ঠিক আছে, তাহলে আমরা এই কয়েকটা পয়েন্ট বললাম, এটা বললেই যথেষ্ট আমি মনে করি। তাহলে এটা গেল। দেন হচ্ছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই রিস্ক ফ্যাক্টরস উইথ এক্সাম্পল। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই রিস্ক ফ্যাক্টরস উইথ এক্সাম্পল, এটা যদি আমরা বলি ডিফাইন রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, ডিফাইন এখানে রিস্ক ফ্যাক্টর কাকে বলে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে দিজ আর দ্য অ্যাট্রিবিউটস অর ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, which had a significant association with the development of the disease. হ্যাঁ, আমরা কতগুলো রিস্ক ফ্যাক্টর গুলো কি, সেগুলো হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলোকে অথবা অ্যাট্রিবিউটস গুলোকে, অ্যাট্রিবিউটস ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট সিমিলার মিনিং। These are the characteristics or attributes of the disease which are significantly associated with the development of the disease, যেগুলো ডিজিজ হওয়ার জন্য সিগনিফিকেন্টলি দায়ী। ঠিক আছে, তো সেটা, এবং সেটা কিন্তু এই যে সিগনিফিকেন্টলি আমরা কেন বলছি, কারণ এটা কিন্তু রিসার্চ করে পাওয়া গেছে, স্টাডি করে দেখানো হয়েছে এই ডিজিজ হওয়ার জন্য দিস আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। এখন ক্লাসিফিকেশন অফ দ্য রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি, নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর এবং মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তো আমরা যেটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেগুলোকে আমরা মডিফাই করতে পারি না, যেমন এইজ একটা রিস্ক ফ্যাক্টর, এইজটাকে আমরা চেঞ্জ করতে পারি না, আমি চাইলেই আমার এইজ কমাতে পারবো না, তাই না, আবার কেউ চাইলে বাড়াতেও পারবে না, তাহলে এইজ ইজ ইটসেলফ ইজ আ রিস্ক ফ্যাক্টর, এই জন্য এটাকে বলেছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। সেক্স একটা, জেন্ডার একটা রিস্ক ফ্যাক্টর, তাই না, আমরা কিছু ডিজিজ দেখি ছেলেদের বেশি হয়, হ্যাঁ, আবার কিছু ডিজিজ আছে মেয়েদের বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেন্ডারটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা বলি। তারপরে যেমন একটা হলো জেনেটিক ইনহেরিটেন্স, হ্যাঁ, কিছু ডিজিজ আছে জিনের মাধ্যমে এটা ইনহেরিট করে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, তাহলে সেটাকেও উই ক্যানট চেঞ্জ, তাই না, জেনেটিক ইনহেরিটেন্স এটাও একটা। তারপরে ফ্যামিলি হিস্ট্রি, এটাও জিনগত সম্পর্ক থেকে হয়, ফ্যামিলি হিস্ট্রি। তার পার্সোনালিটি, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তার নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। আর মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে তো অনেক কিছু আছে, যেমন স্মোকিং, অ্যালকোহল ইনটেক, হ্যাঁ, ডায়েটারি হ্যাবিট, তারপরে আছে হাইপার কোলেস্টেরিমিয়া, তাই না, হাইপার টেনশন, ওবেসিটি, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমাদের যদি মডিফায়েবল ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে আমাদের, তাহলে স্ট্রেস, এগুলো হচ্ছে আমাদের মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তাহলে আমি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর গুলোই অনেকগুলো বললাম, যে স্মোকিং, হাইপারটেনশন, ওবেসিটি, হ্যাঁ, হাইপারলিপিডিমিয়া, হাইপার ট্রাইগ্লাইস, যেগুলো তোমার কোলেস্টেরিমিয়া, হাইপার কোলেস্টেরিমিয়া, তারপরে বললাম যে তোমার কি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেগুলোকে আমরা চাইলে উই ক্যান অল্টার, হ্যাঁ, সেটা। আচ্ছা, তারপরে এখন আসো মেনশন দ্য গ্যাপস ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিসিজ। গ্যাপস ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিসিজ কি কি আছে? আচ্ছা, এটা আমরা বলি গ্যাপস ইন ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ। আমরা যখন এপিডেমিওলজিতে পড়েছিলাম তখন আমরা বলেছি এটা প্যাথোজেনেসিস, প্রি প্যাথোজেনেসিস ফেজ আছে এবং প্যাথোজেনেসিস ফেজ আছে, তাই না? আচ্ছা, তো এই যে তার মানে একটা ডিজিজকে তোমাকে ভালোভাবে জানতে হলে দুটা ফেজ সম্পর্কে জানতে হবে, এবং এটা আমরা লংগিটিউডিনাল স্টাডিতে ভালোভাবে জানতে পারি ইনফরমেশন অ্যাবাউট ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ। তো এখানে এই গ্যাপস গুলা কি, তাহলে গ্যাপস ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ যদি জানতে চাই আমার কি কি লিমিটেশনস আছে, কি কি গ্যাপস আছে, সেখানে একটা গ্যাপ হলো অ্যাবসেন্স অফ নোন এজেন্ট।
যেমন কমিউনিকেবল ডিজিজের বেলায় আমরা জানতে পারি, তাই না, এটা কোনটা দিয়ে এটা হচ্ছে, কোন ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে বা কোন ভাইরাসটা দিয়ে হচ্ছে, কিন্তু এখানে আমার কোনো স্পেসিফিক কোনো এজেন্ট নাই। দ্য অ্যাবসেন্স অফ নোন এজেন্ট, এটা হলো আমার একটা লিমিটেশন বা গ্যাপ। 2 নম্বর হচ্ছে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। হ্যাঁ, তাহলে আমার নোন পজিটিভ এজেন্ট তো নাই, তার মানে এটা হলো একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। অনেকগুলো ফ্যাক্টরের একটা ইনফ্লুয়েন্স এই ডিজিজ গুলা হয়। হ্যাঁ, লাইক একটা মানুষ যদি স্মোক করে, একটা যদি ওবেস থাকে, সেই মানুষটা যদি খুব লেজি হয়, হাঁটা চলাফেরা কম করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করতে চায়, তার খাবার প্রতি ঝোঁক থাকে, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু তাকে এফেক্ট করে নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার জন্য, তার হাইপারটেনশন হওয়ার জন্য, তার ক্যান্সার হওয়ার জন্য, এগুলো। তাহলে সেজন্যই বলেছে যে এটা হলো মাল্টি ফ্যাক্টোরিয়াল কজেশন। হ্যাঁ, এটাও একটা আমাদের গ্যাপ। আমি বুঝতে পারছি না আসলে কোনটাই এটাকে এই রোগটা ঘটালো, হ্যাঁ, বা কোনটা বেশি ঘটলো, বেশি এটাকে ইনফ্লুয়েন্স করলো এই রোগটা হওয়ার জন্য। তাহলে সেটা হলো মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, এটাও একটা গ্যাপ। দেন লং ল্যাটেন্ট পিরিয়ড, লং ল্যাটেন্ট পিরিয়ড, এটাও একটা আমার যেটা গ্যাপ অফ, যেটা আমার এনসিডির এটা ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজের মধ্যে এটাও একটা গ্যাপ। আরেকটা হচ্ছে ইনডেফিনিট অনসেট। ইনডেফিনিট অনসেট, আমি এক একজনের বেলায় কাউকে হয়তো আমরা দেখি যে ক্যান্সার হয়েছে, তার কোনো সাইন সিমটমই ছিল না, হঠাৎ করে তার হয়তো সামান্য জ্বর, অথবা তার একটু গলায় কেমন যেন ব্যথা, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, সামান্য কিছু সিমটম যেগুলোকে অনেক সময় ইগনোর করি, কিন্তু হয়তো তার চেক আপ করে দেখা গেল তার তখন 4th স্টেজ বা 3rd স্টেজ অফ ক্যান্সার চলছে। তাহলে দেখো তার অনসেট অফ দ্য ডিজিজ কিন্তু টেরই পাওয়া গেল না কখন। আবার কারো কারো দেখা গেছে খুব আর্লি টাইমেই কিন্তু ধরা পড়েছে, একদম মানে লক্ষণ দেখা গেছে খুব প্রাথমিক সময়, যার জন্য তার কিন্তু প্রপার ট্রিটমেন্ট করে সে কিন্তু একদম ভালো আছে। কাজে এই যে ইনডেফিনিট অনসেট অফ দ্য ডিজিজ, এটাও একটা লিমিটেশন বা গ্যাপ। তাহলে গ্যাপস ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ যদি আমরা বলি, তাহলে মোটামুটি এই 4টা যদি আমরা বলি তাহলে মনে হয় ঠিক আছে। অ্যাবসেন্স অফ নোন এজেন্ট, এটার কোনো নোন কোনো এজেন্ট নাই, এক্সেপ্ট আমরা বলেছি যে কিছু নিউমোকনিওসিসের বেলায় ডাস্টবোর্ন লাং ডিজিজ যেগুলো, যেমন সিলিকা দিয়ে সিলিকোসিস হচ্ছে, টোব্যাকো দিয়ে টোব্যাকোসিস হচ্ছে, কোল মাইনে যারা কাজ করে তাদের অ্যানথ্রাকোসিস হচ্ছে, এগুলো স্পেসিফিক পজিটিভ ফ্যাক্টর আছে, কিন্তু অন্যগুলোর বেলায় নাই। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন ইজ অ্যানাদার গ্যাপ। তারপরে আমরা বলেছি যে এটা লং ল্যাটেন্ট পিরিয়ড, এবং আরেকটা হলো ইনডেফিনিট অনসেট অফ দ্য ডিজিজ। তাহলে এটা আমরা ক্যারেক্টারিস্টিক্স এর বেলাও অ্যাড করেছি, তাই না, এই পয়েন্টস গুলো। তাহলে এটা একটা গেল। তারপরে হচ্ছে এরপরের প্রশ্নটা, মেনশন দ্য গ্যাপস হলো, দেন হোয়াট ইজ দ্য আউটলাইন অফ প্রিভেনশন অফ এনসিডি। আউটলাইন অফ প্রিভেনশন অফ এনসিডি যেটা, তো এটা আমরা তোমরা যেটা পড়েছো এপিডেমিওলজির মধ্যে, সেটা তো এইভাবেও আমরা বলতে পারি, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এন্ড টারশিয়ারি প্রিভেনশন, আমরা কিন্তু এইভাবেও বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন কি বলবো, যে আমরা যেটা বলতে পারি যে প্রাইমারি প্রিভেনশনে আমি কি করব, তাহলে আমি এখানে রিস্ক ফ্যাক্টর গুলাকে ইন্টারভেইন করব, তাই না, আমি যাতে রিস্ক ফ্যাক্টর গুলোতে এক্সপোজ না হই, আমার খুব আর্লি এজ থেকেই এটাকে আমাকে নজর দিতে হবে, তাই না। তাহলে সেটা হলো আমার কি, যে প্রাইমারি প্রিভেনশন। তাহলে রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশন, তার মধ্যে আমরা কয়েকটা বলতে পারি, যে প্রোটেক্ট পিপল ফ্রম টোব্যাকো স্মোকিং, যে আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বলবো যে টোব্যাকো ইজ ব্যাড ফর হেলথ, এটা খেলে ক্যান্সার হবে, তার লাং ডিজিজ হবে, হ্যাঁ, অনেক ধরনের অসুখ হবে, হ্যাঁ, এই ধরনের বলে আমরা তাহলে সেগুলো থেকে বিরত রাখবো। তাহলে একটা হচ্ছে তাহলে কি, স্মোকিং থেকে তাকে দূরে রাখা। দেন ব্যান স্মোক ইন পাবলিক প্লেসেস, যেমন আমরা যদি স্মোকিং ব্যান করি, যে পাবলিক প্লেস যেগুলো আছে আমাদের, যেগুলো তোমার পাবলিক প্লেস বলতে আমরা যদি দোকানপাট, হ্যাঁ, এগুলোতে, অথবা আমরা যদি বলি যে কোনো লাইব্রেরিতে, হ্যাঁ, অথবা কোনো রেস্টুরেন্টে, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের এই ওপেন স্মোকিংটা এখন ব্যান করা হয়েছে, সেগুলো কিছু মেজার নিতে হবে। তাহলে রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশনের মধ্যে আমাদের স্মোকিং এর কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। দেন হচ্ছে ওয়ার্নিং অ্যাবাউট, যেটা টিনেজার্স অ্যাবাউট টোব্যাকো ইউজ, আমরা আমাদের যারা টিনেজ বাচ্চারা আছে তাদেরকে আমরা টোব্যাকো ইউজের ব্যাপারে তাহলে আগে থেকেই অ্যালার্ট করে দিতে হবে। কিভাবে অ্যালার্ট করব, তাদের ডেঞ্জার্স অফ টোব্যাকো ইউজ যেগুলো আছে, যেগুলো হেলথ হ্যাজার্ডস গুলা যেগুলো আছে সেগুলো তাদেরকে বলতে হবে। দেন
ফোর্সিং ব্যানস অন টোব্যাকো অ্যাডভার্টাইজমেন্ট, স্পন্সরশিপ অ্যান্ড প্রমোশন। তাহলে আমরা অনেক সময় দেখি যে আগে আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম যে টোব্যাকের উপরে অনেক অ্যাডভার্টাইজমেন্ট হতো, টিভিতেই হতো। হ্যাঁ, কিন্তু এগুলো এখন কিন্তু ব্যান করা হয়েছে ডিরেক্টলি, কিন্তু এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না। অনেক সময় তোমরা দেখো যে কোনো একটা মুভিতে অথবা কোনো একটা ড্রামাতে কিন্তু অনেক স্মোকিং এর সিন থাকে, কিন্তু সেখানে সাথে সাথে কিন্তু সতর্কবাণীটা নিচে দিয়ে দেয় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ। হ্যাঁ, সেই কথাটা কিন্তু লেখা থাকে। তো কাজে এগুলো কিন্তু এক পর্যায়ে ছিল, এগুলা খুব এগুলো মানে কোনো নিষিদ্ধ করা ছিল না, কিন্তু এখন এগুলোকে ব্যান করা হয়েছে যে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট, স্পন্সরশিপ, অথবা কোনো টোব্যাকো ফ্যাক্টরি হয়তো আমার কোনো প্রোগ্রামের জন্য স্পন্সর করবে, এগুলো এখন এগুলো ব্যান করা হয়েছে। কাজে এগুলো আমাদের তাহলে সোসাইটি থেকে করতে হবে। রেজিং ট্যাক্স অন টোব্যাকো, টোব্যাকের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া, সেটাও আরেকটা। এনফোর্স ল, হ্যাঁ, যেটা আমরা বলবো যে আমাদের এনফোর্স করতে হবে লকে, যে কিভাবে যে যেন বাচ্চাদেরকে টোব্যাকো সেল না করে, তাই না? এনফোর্সিং দ্য ল নট টু সেল টোব্যাকো, এটা হলো টু দ্য চিলড্রেন। তাহলে বাচ্চাদের আমরা অনেক সময় যেটা দেখি দোকানে ছোট বাচ্চারা সিগারেট কিনতে আসে, এখন কিন্তু 18 বছরের নিচে তো কোনো বাচ্চা সিগারেট কিনতে আসার কথা না, কারণ এখানে আইন প্রয়োগ করা হয়েছে। যে এইগুলোকে নিয়ে এনফোর্স করতে হবে, আমাদের যে ল যেগুলো আছে সেগুলোকে এনফোর্স করতে হবে। তাহলে কয়েকটা পয়েন্ট আমি বললাম যে যেটা রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশনে, সেটা হচ্ছে রিলেটেড টু টোব্যাকো। এগুলো থেকেই কিন্তু তোমাদেরকে আবার কিন্তু কিছু অ্যানালাইটিক প্রশ্নই কিন্তু ধরতে পারে এরকম। যে তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশনে আমরা টোব্যাকো রিলেটেড কি কি কথা বললাম, যে প্রোটেক্ট পিপল ফ্রম টোব্যাকো স্মোকিং, সেটা একটা। ব্যানিং স্মোক ইন পাবলিক প্লেস, এটাও আমাদের দেশে করা হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন আমাদের স্মোকিং জোন করা হয়েছে, এয়ারপোর্টে দেখবা যে একটা রুমের মতো ব্লক করা আছে, ওখানে গিয়ে যারা স্মোক করে তারা ওখানে গিয়ে ওখানে স্মোক করে, কিন্তু ওপেনলি সে করতে পারবে না। ওয়ার্নিং অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ দ্য টোব্যাকো ইউজ, সেটা আমাদেরকে সবাইকে জানাতে হবে। দেন হচ্ছে এনফোর্সিং ব্যানস অন টোব্যাকো অ্যাডভার্টাইজমেন্ট, স্পন্সরশিপ অ্যান্ড প্রমোশন, এগুলো আমাদের দেখতে হবে যাতে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট বা স্পন্সরশিপ অথবা এগুলো কোনো প্রমোশনাল যাতে কোনো অ্যাক্টিভিটি না হয়, হ্যাঁ, টোব্যাকোর ফেভারে, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। রেজিং ট্যাক্স অন টোব্যাকো, আরেকটা হচ্ছে এনফোর্সিং দ্য ল, হ্যাঁ, অফ সেলিং টোব্যাকো টু দ্য চিলড্রেন, এটাকে আমাদের ইনঅ্যাক্ট করতে হবে। তো এগুলো দেন হলো অ্যাবাউট অ্যালকোহল, আমাদের কি করা যায়? অ্যালকোহলে আমরা রেস্ট্রিক্ট করবো অ্যাক্সেস, যেটা হচ্ছে তোমার টু রিটেইলড অ্যালকোহল, মানে এটা হলো অনেক সময় যে অ্যালকোহল যেখানে পাওয়া যায় রিটেল, যেগুলো ভ্যালুতে পাওয়া যায়, হ্যাঁ, রিটেল সেল দেওয়া হয়, মানে কম মূল্যে তোমাকে অ্যালকোহল কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কিছু কিছু অনেক সময় এরকম তাদের ব্যবস্থা করা হয়। কাজে এগুলো আমাদের কমপ্লিটলি এগুলোর উপরে রেস্ট্রিকশন করতে হবে। এনফোর্সিং ব্যানস অফ অ্যালকোহল অ্যাডভার্টাইজমেন্ট এন্ড রেজ ট্যাক্স, হ্যাঁ, টোব্যাকোর মতোই। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের যে অ্যালকোহল, এটার উপরে আমাদের কথা। এরপরে হলো সল্ট, আমাদের সল্ট ইনটেকটাকে রিডিউস করতে হবে, এবং সল্ট কন্টেন্ট ইন ফুড এটাকেও লিমিট করতে হবে। 5 গ্রাম পার ডে, এর বেশি সল্ট ইনটেক করা যাবে না, এটাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, ফ্যাটের বেলায় কি করতে হবে? রিপ্লেস ট্রান্স ফ্যাট বাই, আমরা বলবো যে যেটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাট কি? এটা ট্রান্স ফ্যাট তোমরা যেমন ধরো তোমরা যে এই যে বাইরে যে খাওয়া দাওয়া করো, যে ভাজাভাজি জিনিসগুলা খাও, এই এক তেলের মধ্যেই কিন্তু ওরা ভাজতে থাকে, ভাজতে ভাজতে এই যে পোড়া তেলটা যেটা হয় সেটাই কিন্তু ট্রান্স ফ্যাট। হ্যাঁ, এই ট্রান্স ফ্যাটটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। হ্যাঁ, যে কোনো ধরনের ক্যান্সার বডিতে হচ্ছে, আমাদের লিভার ডিজিজ হচ্ছে, কিডনিতে যে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ গুলো এগুলো হচ্ছে। কাজে এই জিনিসগুলো যে ট্রান্স ফ্যাট, এগুলো আমাদের এগুলা খাওয়া যাবে না। এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা ইট ইজ গুড ফর আওয়ার হেলথ। তো এগুলো আমাদের তাহলে জানতে হবে, সবাইকে জানাতে হবে, এই জিনিসগুলা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যেমন আমি যদি এইভাবে বলি যে যে আমাদের কিছু কস্ট ইফেক্টিভ, হ্যাঁ, এবং মানে এটা হলো আমাদের কি লো কস্ট ইন্টারভেনশন আমরা নিতে পারি। যেমন আমরা কি যে আমরা যদি এনফোর্সিং দ্য ড্রিঙ্ক ড্রাইভিং ল, হ্যাঁ, যে আমাদের যেগুলো আছে যে অনেক সময় ড্রাগ টেস্ট করা হয়, মানে ডোপ টেস্ট করা হয়
যে বডিতে তার ড্রাগ নিয়েছে কিনা, বিশেষ করে যারা লং রুটে ড্রাইভ করে তারা অনেক সময় ড্রাগ খায়, হ্যাঁ, বিফোর স্টার্টিং ড্রাইভিং। তো সেখানে আমাদের কিছু টেস্ট যদি আমরা নিয়ম করে দেই, হ্যাঁ, সব সময় রেগুলারলি তাদের ব্লাড চেক করতে হবে, তাহলে এই জিনিসগুলা কিন্তু, যার ফলে হয় কি অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে যায় আমাদের, হ্যাঁ, তাহলে সেগুলো আমাদের নিয়ম করে কিন্তু বন্ধ করতে হবে। আচ্ছা, তারপরে যেমন ধরো আমরা বিভিন্ন স্কুলে আমরা কি করতে পারি, আমরা যে বিএমআই চেক করে কারা ওবেসিটি কাদের আছে সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি। রেগুলারলি আমাদের নিউট্রিশনিস্ট নিয়োগ দিয়ে তাদেরকে আমরা কাউন্সিলিং করতে পারি এবং ওবেসিটি প্রিভেন্ট করতে পারি। তো এগুলো হলো আমাদের যে রিস্ক ফ্যাক্টর গুলো ধরে ধরে উই ক্যান টেক ইন্টারভেনশন। হ্যাঁ, তারপরে তাহলে আমাদের মোটামুটি তোমাদের যে আরেকটা আছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা সবসময় এনকারেজ করবো ওদেরকে যে খেলার জন্য। আউটডোর অ্যাক্টিভিটি ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ, তাই না? এখন তো বাচ্চারা বাইরেই খেলতে যায় না, তাহলে আমরা বাবা মারা তাদেরকে নিয়ে যাব, বাইরে হাঁটতে যাব, পার্কে নিয়ে যাব, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যাতে তারা এনজয় করে। এমন না তাদের জন্য যাতে এটা মানে খুব বোরিং লাগে, এরকম ভাবে না, তারা যাতে এনজয় করে এরকম একটা সিচুয়েশন আমাদের ক্রিয়েট করতে হবে। এটা যে আমরা নিজেরা পারবো তা না, আমাদের সোসাইটিকে, আমাদের গভর্নমেন্টকে এগুলো তাদের এই আমাদের ফ্যাসিলিটি গুলো ক্রিয়েট করে দিতে হবে। তো আমার মনে হয় তোমরা এরকম করে নিজের মতো করে কিন্তু তোমরা এগুলো তোমরা আরো অনেক পয়েন্ট অ্যাড করতে পারো। তো আমি যে কথাগুলো বললাম ইট ইজ অ্যাবাউট প্রাইমারি প্রিভেনশন। হ্যাঁ, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম দিস ইজ অ্যাবাউট প্রাইমারি প্রিভেনশন, রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশন তার আন্ডারে যেগুলো আমরা নিতে পারি। তারপরে সেকেন্ডারি প্রিভেনশনে তোমরা জানো এটাতে আমরা কি করি, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। এটা আমি এপিডেমিওলজিতে তোমাদেরকে বলেছিলাম। তাহলে আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমাদের কি তোমার হলো সেকেন্ডারি প্রিভেনশন। এই যে আমি যে ডিজিজ গুলা বললাম, যে হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, হ্যাঁ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস, ক্যান্সার, হ্যাঁ, ডায়াবেটিস, এগুলো আমাদের তাহলে তোমার স্ক্রিনিং করে আমাদের ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা প্রিভেনশন। আর টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে হচ্ছে আমার কি ডিসএবিলিটি লিমিটেশন এবং রিহ্যাবিলিটেশন। আমি যেটা একটু আগে বলেছিলাম যে ক্রনিক ডিজিজ গুলা কি করে, আস্তে আস্তে এই যে রেসিডুয়াল ডিসএবিলিটি থাকে তাদের, তাই না, এগুলো যদি আমি কন্ট্রোল করে রাখতে না পারি চিকিৎসা করে, তাহলে অনেক কমপ্লিকেশনস হয়। কমপ্লিকেশনস গুলো কিন্তু কি করে পরবর্তীতে আমাদেরকে ডিসেবল করে দেয়। হ্যাঁ, ইট ক্রিয়েটস ডিসএবিলিটি। সো ডিসএবিলিটিটাকে লিমিট করতে হবে, এবং যদি লিমিট করতে না পারি দেন আমাকে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে, তাই না? এই ডিজিজ গুলা যদি যাদের হয় তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থাও থাকতে হবে। তাহলে আমরা যে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এবং টারশিয়ারি প্রিভেনশন, এইভাবে আমরা বলবো যে প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজ। এবং লাস্টে একটা কথা অ্যাড করতে হবে, সেটা হলো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে হচ্ছে আমি যদি কোনো একটা ডিজিজকে প্রিভেন্ট করতে চাই, যে কোনো সিঙ্গেল মেথড অ্যাপ্লাই করলে আমার হবে না, তাহলে আমাকে একই সাথে সবগুলো মেথডকে সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাই করতে হবে সোসাইটিতে। আমাকে প্রাইমারি প্রিভেনশনের উপরও কাজ করতে হবে, আমাকে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য কাজ করতে হবে, আমাকে টারশিয়ারি প্রিভেনশনের জন্য কাজ করতে হবে। কারণ আমার সোসাইটিতে অল টাইপস অফ পেশেন্টস কিন্তু আমি পাবো। কারো যাদের ডিজিজ হয় নাই তারাও আছে, তাদের জন্য আমার কাজ করতে হবে তাদের যেন ডিজিজটা না হয়, সেটা হলো প্রাইমারি প্রিভেনশন। আবার একটা গ্রুপ আছে যাদের ডিজিজ হয়ে গেছে, তাদেরকে আমার চিকিৎসা করতে হবে। আর যাদের একটা গ্রুপ আছে যাদের ডিজিজটা হয়ে গেছে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, কমপ্লিকেশন হয়ে গেছে, কেউ ডিসেবল হয়ে গেছে, তাদের জন্য আমার টারশিয়ারি প্রিভেনশন। কাজে এই যে ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ সেটা আমাকে রাখতে হবে একই সাথে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি তিনটা সমন্বয় করে আমরা নন কমিউনিকেবল ডিজিজ গুলো উই ক্যান প্রিভেন্ট। So this is about the outline of prevention of NCDs. Next question আসো, what are the signals, danger signals of cancer? ক্যান্সারের হওয়ার জন্য যে ডেঞ্জার সিগন্যাল গুলা কি কি, এটা প্রায় সময় রিটেনে আসে, ভাইভাতেও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমরা অনেকেই জানো আসলে যে কি কি একটা ক্যান্সার হওয়ার জন্য কি কি প্রিলিমিনারি সাইন যেগুলো আমরা এডুকেট করব মানুষকে জানার জন্য। যে আমরা প্রথমে যেটা এনি সোয়েলিং ইন দ্য ব্রেস্টে যদি কোনো সোয়েলিং অথবা লাম্প থাকে তাহলে সেটাও আমরা একটা ইম্পর্টেন্ট ডেঞ্জার সিগন্যাল হিসেবে কাউন্ট করব। or anywhere in the body,
হ্যাঁ, নট অনলি ইন দ্য ব্রেস্ট বাট এনিওয়্যার ইন দ্য বডি, যে কোনো জায়গায় যদি এনি লাম্প অর এনি সোয়েলিং দেখা যায়, সেটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পারসিস্টেন্ট চেঞ্জ ইন দ্য ডাইজেস্টিভ হ্যাবিট, যদি কারো অল্টারেশন অফ বাউল হ্যাবিট থাকে, হ্যাঁ, যে কোনোদিন ডায়রিয়া হচ্ছে তারপর আবার কনস্টিপেশন, এরকম, তাহলে পারসিস্টেন্ট চেঞ্জ ইন দ্য বাউল হ্যাবিট, অনেক দিন ধরে তার বাউল হ্যাবিটটা is something different, is not regular, is something abnormal, হ্যাঁ, তখন তাহলে সেটা আমাদের সন্দেহ করতে হবে, সেটা একটা পারসিস্টেন্ট চেঞ্জ ইন দ্য ডাইজেস্টিভ হ্যাবিট। ওকে, এরপরে হচ্ছে ডাইজেস্টিভ এন্ড বাউল হ্যাবিট। নাম্বার 3 হচ্ছে পারসিস্টেন্ট কাফ এন্ড হোর্সনেস অফ ভয়েস, কারো যদি অনেক দিন ধরে কাফ থাকে এবং তার ভয়েসটা যদি চেঞ্জ হয়ে যায়, হোর্সনেস অফ ভয়েস যদি থাকে, ভয়েসটা দেখা গেল চেঞ্জ হয়ে কেমন একটু অস্বাভাবিক রকম চেঞ্জ হয়ে গেছে, আগের মতো তার ভয়েসটা নাই, তাহলে সেটাও একটা আমাদের জন্য ডেঞ্জার সিগন্যাল। তারপরে হলো চেঞ্জ ইন ওয়াট অর মোল, কোনো যদি তার কোনো তিল থাকে অথবা যদি কোনো ওয়াট থাকে, হ্যাঁ, বডির মধ্যে, তাহলে সেটাকে আমরা যদি চেঞ্জ দেখি, সেখানে কালার চেঞ্জ হতে পারে, তার সারফেসটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, আগে স্মুথ ছিল এখন রাফ হয়ে গেছে, অথবা এটা খুব স্কেলি হয়ে গেছে, এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা ছোট ছিল আস্তে আস্তে সাইজে বেড়ে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটা থেকে ব্লাড যাচ্ছে, অথবা এটাতে ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, তাহলে যদি সামথিং চেঞ্জ যদি হয় কোনো ওয়ার্ড বা মোলে, তাহলে সেটাও আমাদের একটা ডেঞ্জার সিগন্যাল। তারপরে হলো এক্সেসিভ ব্লাড লস। আচ্ছা, এক্সেসিভ ব্লাড লস যদি হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন অথবা আউটসাইড মেনস্ট্রুয়েশন, হ্যাঁ, বিয়ন্ড মেনস্ট্রুয়েশন পিরিয়ডে যদি কারো এক্সেসিভ ব্লাড লস হয়, মেনোরেজিয়া যদি হলো, অথবা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল যদি হয়, তাহলে সেটাও আমাদের একটা ডেঞ্জার সিগন্যাল। তারপরে হচ্ছে ব্লাড লস ফ্রম এনি ন্যাচারাল অরিফিস, এনি ন্যাচারাল অরিফিসে মধ্য দিয়ে যদি কোনো ব্লাড লস হয়, লাইক এপিস্ট্যাক্সিস যদি হয়, কারো যদি এপিস্ট্যাক্সিস হয়, নাক দিয়ে রক্ত যাচ্ছে, হ্যাঁ, ব্লাড লস, কারো যদি কানে দিয়ে রক্ত পড়ে, কারো যদি হয়তো দেখা গেছে যে ইউরিনের সাথে রক্ত যাচ্ছে, অথবা তার পারভেজাইনাল ব্লিডিং হচ্ছে, তাহলে যে এই ন্যাচারাল অরিফিস দিয়ে যদি কোনো ব্লিডিং হয়, এক্সেসিভ ব্লাড লস হয়, তাহলে সেটাও হলো একটা ডেঞ্জার সিগন্যাল। তারপর হলো সোয়েলিং and sore that doesn't get better, মানে কোনো যদি সোর থাকে বডিতে বা আলসার অথবা কোনো ক্ষত থাকে, সেটা যদি হিল না করে সহজে, ডিলেড হিলিং যদি হয়, অথবা হিল হচ্ছে না, তাহলে সেখানেও আমাদের সন্দেহ করতে হবে সামথিং ইজ রং, এটাও একটা ডেঞ্জার সিগন্যাল। আরেকটা হচ্ছে আনএক্সপ্লেইনড ওয়েট লস, কারো যদি খাচ্ছে ঠিক মতোই কোনো অসুবিধা নেই কিন্তু ওয়েট লস হচ্ছে, হ্যাঁ, ওর ওজনটা ঠিক মতো বাড়ছে না, তাহলে সেটা আমাদের ধরে নিতে হবে তার শরীরে কোনো প্রবলেম আছে, সেটা একটা। তাহলে এইগুলো আমাদের মোটামুটি ডেঞ্জার সিগন্যালের মধ্যে আসে। ডেঞ্জার সিগন্যালের মধ্যে তাহলে আমরা কি বললাম, যে লাম্প, প্রেজেন্স অফ লাম্প অর সোয়েলিং ইন দ্য ব্রেস্ট অর এনিওয়্যার ইন দ্য বডি, এটা নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ইফ দেয়ার ইজ এনি পারসিস্টেন্ট চেঞ্জ ইন দ্য ডাইজেস্টিভ অর বাউল হ্যাবিট, যদি আমরা সেটা দেখি, হ্যাঁ, যে বাউল হ্যাবিটে অথবা ডাইজেস্টিভ হ্যাবিটে কোনো চেঞ্জ হচ্ছে, খাওয়ার পরেই তার কেমন যেন ঢেকুরটা আসে, তার হয়তো দেখা যাচ্ছে বমি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম যদি কোনো চেঞ্জ আসে, অথবা কিছু খেলেই তাকে বাথরুমে যেতে হচ্ছে, হ্যাঁ, ডায়রিয়া হচ্ছে, এরকম যদি কোনো আসে, অথবা তার কিছুদিন পর পর অল্টারেশন অফ কনস্টিপেশন এন্ড ডায়রিয়া, এরকম টাইপের একটা হ্যাবিট হয়ে আছে কতদিনের জন্য, তাহলে এগুলো হচ্ছে ডেঞ্জার সিগন্যাল। তার যদি কি থাকে, তার যদি ভয়েস চেঞ্জ হয়, অনেক দিন ধরে ক্রনিক কাফ যদি থাকে, অল্টারেশন অফ ভয়েস যদি থাকে, তাহলে সেটাও আমাদের জন্য খারাপ, পারসিস্টেন্ট কাফ এন্ড হোর্সনেস অফ ভয়েস, ঠিক আছে। এক্সেসিভ ব্লাড লস ডিউরিং মেনস্ট্রুয়েশন অর আউটসাইড মেনস্ট্রুয়েশন, সেটাও আমাদের ডেঞ্জার সিগন্যাল। আরেকটা হচ্ছে ব্লাড লস যদি যায় থ্রু ন্যাচারাল অরিফিসেস, আমি যেটা বললাম, এটা থ্রু নোজ হতে পারে, থ্রু ইয়ার হতে পারে, পারভেজাইনাল ব্লিডিং হতে পারে, পার ইউরেথ্রাল ব্লিডিং হতে পারে, হ্যাঁ, এটা পার রেক্টাল ব্লিডিং হতে পারে, তাহলে এগুলো হচ্ছে আমাদের আরেকটা ডেঞ্জার সিগন্যাল। আরেকটা হলো সোয়েলিং অর সোর দ্যাট ডাজন্ট গেট বেটার, তার মানে কোনো সোর বা সোয়েলিং যদি দেখা যায় যে এটা আর হিল হচ্ছে না, কোনো বিশেষ করে
আমি কোথাও হয়তো কাটা গেল বা কোনো কিছু একটা আলসারের মতো হয়েছে, সেটা আর শুকাচ্ছেই না, হিল হচ্ছে না, তাহলে সেটাও একটা আমাদের জন্য ডেঞ্জার সিগন্যাল। আর একটা হলো আনএক্সপ্লেইনড ওয়েট লস। এই কয়েকটা আমি বললাম যে আমাদের ডেঞ্জার সিগন্যাল গুলা কি কি ফর ক্যান্সার। What are the screening tests for breast cancer and cervical cancer? ব্রেস্ট ক্যান্সারের জন্য আমাদের স্ক্রিনিং টেস্ট হচ্ছে, আমরা বলবো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, তাই না? সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আরেকটা হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা বলি যে এভরি 3 ইয়ারলি করতে, কিন্তু এখন বলা হয় যে এটা আরো যত ঘন ঘন করা যায় ততই ভালো। হ্যাঁ, সেটা হলো আমরা এটাকে 3 ইয়ারলি বলা আছে, বাট এটা 1 ইয়ারলি অ্যানুয়ালি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা তাহলে উচিত। আরেকটা হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম সেটা হচ্ছে, ম্যামোগ্রামটা আমাদের 3 ইয়ারলি বলা হয়, যে আফটার 40 এভরি 3 ইয়ারলি ম্যামোগ্রামটা করা উচিত। আচ্ছা, এটা গেল। দেন হলো সার্ভাইকেল ক্যান্সার। সার্ভাইকেল ক্যান্সারের জন্য আমরা যেটা স্ক্রিনিং টেস্ট হিসেবে করি সেটা হলো প্যাপ স্মিয়ার। আরেকটা হচ্ছে ভায়া টেস্ট। প্যাপ স্মিয়ার কি? এটা হলো আমরা যেটা সার্ভাইকেল স্মিয়ার নিয়ে সেটা টেস্ট করা হয়, সেখানে আমরা যদি দেখি যে ম্যালিগন্যান্ট সেল আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো তাহলে তার সার্ভাইকেল ক্যান্সার আছে। আরেকটা যেটা এখন যেটা বলা হয় খুব কস্ট ইফেক্টিভ, মানে খুব কম খরচে যে টেস্টটা করা হয় সেটা হলো ভিআইএ, মানে ভায়া টেস্ট। ভিআইএ মানে হলো ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, ভিআইএ। এটা কল্পোস্কোপি করে এই ভায়া টেস্টটা করা হয়, এবং এখানে আমরা তখন সাথে সাথে বোঝা যায় তার কোনো অ্যাবনর্মাল কোনো টিস্যু ওখানে আছে কিনা, হ্যাঁ, লাইক ক্যান্সার বা এরকম। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি স্ক্রিনিং টেস্ট ফর সার্ভাইকেল ক্যান্সার এন্ড ব্রেস্ট। ব্রেস্ট ক্যান্সারের জন্য দুটো বললাম, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং ম্যামোগ্রাম। আর যেটা আমরা বললাম সার্ভাইকেল ক্যান্সারের জন্য প্যাপ স্মিয়ার এবং ভায়া টেস্ট। হোয়াট আর দ্য অনকোজেনিক মাইক্রোঅর্গানিজমস? অনকোজেনিক মাইক্রোঅর্গানিজমস তার মানে যেই মাইক্রোঅর্গানিজম, ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটাই হোক, সেটা ক্যান্সার করে, তাই না? আমরা অলরেডি আমরা বলেছি, দুটো বলেছি আমরা, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুটাই হলো অনকোজেনিক ভাইরাস। হ্যাঁ, এছাড়া আমাদের আরো যেটা আছে সেটা হচ্ছে আমাদের অনকোজেনিক ভাইরাসের মধ্যে আমরা বলি যে এটা হলো এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস এটাও আমাদের কি করে? লিম্ফোমা করে। হ্যাঁ, লিম্ফোমা করে। আর হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি যেটা করে সেটা হলো লিভার ক্যান্সার করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরো যেগুলো অনকোজেনিক অর্গানিজম আছে সেগুলোর মধ্যে যেটা একটা কমন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আমাদের সার্ভাইকেল ক্যান্সার করে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সেটা করে সার্ভাইকেল ক্যান্সার। তারপরে যেমন আরেকটা যেটা আছে এপস্টেন বার ভাইরাস। এপস্টেন বার ভাইরাস যেটাকে ইবি ভাইরাস বলে, সেটা বার্কিটস লিম্ফোমা করে। বার্কিটস লিম্ফোমা করে। আচ্ছা, তারপরে যেমন আরেকটা যেটা আছে যেটা এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টর পাইলোরি, যেটা আমাদের স্টমাক ক্যান্সার করে। স্টমাক ক্যান্সার করে, সেটাও আরেকটা কমন। আরেকটা হলো সিস্টোসোমিয়াসিস। হ্যাঁ, সিস্টোসোমিয়াসিস এটাও একটা যেটা আমাদের যেটা করে ইয়েতে ইউরিনারি ব্লাডারে ক্যান্সার করে, ব্লাডার ক্যান্সার। তাহলে মোটামুটি আমরা এই কয়টা জানলেই আমাদের যথেষ্ট। তাহলে আমি যে কয়টা বললাম, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমরা বললাম, দেন এপস্টেন বার ভাইরাস যেটা বার্কিটস লিম্ফোমা করে সেটা, দেন হচ্ছে এইচআইভি ভাইরাস যেটা হলো হজকিন লিম্ফোমা করে এবং ক্যাপোসিস সার্কোমা এটাও করে, তাই না? হেলিকোব্যাক্টর পাইলোরি যেটা বললাম স্টমাক ক্যান্সার করে, এবং সিস্টোসোমিয়াসিস যেটা ব্লাডার ক্যান্সার করে। তাহলে আমরা এখানে অনকোজেনিক যেগুলো আমাদের অর্গানিজম সেগুলোর নাম জানলাম, তাই তো? আচ্ছা, নেম সাম ভ্যাকসিনস হুইচ প্রিভেন্ট ক্যান্সার। অলরেডি এটা আমরা বলেছি, একটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন, আরেকটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, যেটা সার্ভাইকেল ক্যান্সারকে প্রিভেন্ট করে। আপাতত এই দুটো ভ্যাকসিন ছাড়া অন্য কোনো ভ্যাকসিন নাই। মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ সিএইচডি, মানে ক্রনিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ, সেটা ডিফারেন্ট টাইপস আছে, টাইপস গুলা কি কি?
এটা অলরেডি তোমরা হয়তো জানো, সেটা যেমন অ্যানজাইনা পেক্টোরিস, এটা একটা, ঠিক আছে। অ্যানজাইনা পেক্টোরিস যখন ব্লাড সার্কুলেশনটা হার্টে কমে যায়, ইনঅ্যাডিকুয়েট হয় ডিউ টু এনি অবস্ট্রাকশন, হ্যাঁ, অথবা কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস ইন দ্য ব্লাড ভেসেলস, তখন যে সার্কুলেশনটা হার্টে কমে গেলে সেখান থেকে ক্রনিক হার্ট ডিজিজ হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলি করোনারি হার্ট ডিজিজ বা ক্রনিক হার্ট ডিজিজ। এবং এইটার কয়েকটা টাইপস আছে, একটা হলো অ্যানজাইনা পেক্টোরিস, আরেকটা হলো আনস্টেবল অ্যানজাইনা, তারপরে হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে আমরা বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে অ্যাকিউট এমআই, হার্ট অ্যাটাকে মারা যায় অনেক সময় আমরা বলি না, সেটা হলো এএমআই, যেটা অ্যাকিউট, হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, তারপরে আর কি আছে, কার্ডিয়াক অ্যারেস্ট, সাডেন ডেথ হয়ে যেতে পারে, তাই না, সাডেন ডেথ, এটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। তারপর আমরা বলি না হার্ট ফেলিয়ার, তাহলে কার্ডিয়াক ফেলিয়ারও হতে পারে, কার্ডিয়াক ফেলিয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান ইরেগুলারিটিস অফ দ্য হার্ট। অনেক সময় দেখা গেল হার্টের ট্যাকিকার্ডিয়া, খুব হার্টবিট এত বেড়ে গেছে, হ্যাঁ, তাহলে এগুলোও কিন্তু একটা প্রবলেম। তাহলে ক্রনিক হার্ট ডিজিজের মধ্যে আমরা কি কি বললাম তাহলে, অ্যানজাইনা পেক্টোরিস বললাম, আনস্টেবল অ্যানজাইনা বললাম, তারপরে আমরা বললাম কি যে তোমার যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তারপরে আমরা বললাম হার্ট ফেলিয়ার বা কার্ডিয়াক ফেলিয়ার, তারপরে আমরা বলতে পারি যে কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন ডেথ যেটাকে বলি, আরেকটা হচ্ছে ইরেগুলারিটিস অফ দ্য হার্ট, অ্যারিথমিয়া থাকে বিভিন্ন ধরনের, হ্যাঁ, আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এগুলো। তাহলে এটা আমরা শেষ করলাম। দেন মেনশন দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিসে আমরা চলে আসলাম। মেনশন দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? তাহলে ডায়াবেটিসটা আমরা জানি যে এটা একটা কি, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, তাই না, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, হ্যাঁ, যেটা আমরা খুব কমন একটা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে একটা মানে অন্যতম। আচ্ছা, তো এখন রিস্ক ফ্যাক্টর গুলা কি কি আছে? আমরা বলি যে এর মধ্যেও আবার মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে। যেমন নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর মধ্যে এইজ একটা ফ্যাক্টর, যাদের বয়স মানে দেখা গেছে যে 30 নিচে, যারা 30 বছরের নিচে যারা, তাদের দেখা গেছে যে টাইপ 1 ডায়াবেটিস হয়। টাইপ 1 ডায়াবেটিস আমরা কোনটাকে বলি? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। তাহলে এইজের সাথে ফ্যাক্টর। তো 30 ইয়াং এজে যেটা হয়, বা অনেক সময় আজকাল দেখা গেছে যে স্কুলে পড়ুয়া বাচ্চাদেরও হচ্ছে, ম্যাট্রিক দিচ্ছে বা ইন্টারমিডিয়েট দিচ্ছে, এই বয়সে বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে, সেটা হলো যেটা আমরা বলেছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর একটু যারা 40 উপরে যাদের বয়স, তাদের যেটা ধরা পড়ে সেটা হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সেটা। তাহলে এই যে একটা ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর আছে এদের, জেনেটিক, এটা ইনহেরিটেন্স হয়, জেনেটিক ইনহেরিটেন্স হয় জেনারেশন আফটার জেনারেশন। তাহলে সেটাও দেখা গেছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে বেশি। ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর, ওবেসিটি ইজ আ রিস্ক ফ্যাক্টর। সেডেন্টারি লাইফস্টাইল যাদের, বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের, তাদের, যারা খুব আনহেলদি ডায়েট খায়, তার মানে হলো ফ্যাটি ফুড ইনটেক যাদের বেশি, হাই, যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, হাই ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট যদি থাকে তাদের, সেটা তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর। দেন একই সাথে অ্যালকোহল ইনটেক যদি সে করে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। তারপরে যেমন আমরা অ্যালকোহল তো বলেছি, আর একটু হলো ম্যালনিউট্রিশন যদি কারো থাকে, কারণ ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাসও কিন্তু একটা টাইপ। যাদের ম্যালনিউট্রিশন আছে, তাদের দেখা গেছে যে তাদের যে বিটা সেল ফাংশন, প্যানক্রিয়াসের মধ্যে যে বিটা সেল যেটা ইনসুলিন প্রডিউস করে, সেই বিটা সেল গুলো ডিস্ট্রয়েড হয়ে যায়, ম্যাল ফাংশন থাকে, হ্যাঁ, সেটা প্রডিউস করতে পারে না ইনসুলিন, তখন সেটা থেকে ডায়াবেটিস হতে পারে। ম্যালনিউট্রিশন তাহলে আরেকটা রিস্ক ফ্যাক্টর। স্ট্রেস, ভাইরাল ইনফেকশন লাইক রুবেলা, মাম্পস, এগুলোতেও কিন্তু এগুলোও রিস্ক ফ্যাক্টর। ম্যাটার্নাল ডায়াবেটিস, হ্যাঁ, যদি কারো থাকে, মায়ের ডায়াবেটিস থাকে, জেস্টেশনাল ডায়াবেটিস যদি থাকে, দেখা গেছে যে সেই বাচ্চারও অনেক সময় বড় হয়ে ডায়াবেটিস হতে পারে। তাহলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আমরা বললাম, একটা এইজ বললাম, তারপরে আরেকটা বললাম সেক্স ইটসেলফ ইজ, এটাও একটা রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস, সেটা।
আচ্ছা, তারপরে আমরা বলবো যে আরেকটা কি বললাম, ওবেসিটি বলেছি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাই ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট বলেছি, তারপরে আমরা সেডেন্টারি লাইফস্টাইল বলেছি, যাদের কাজকর্ম বেশিরভাগই বসে থেকে করতে হয়, রেগুলার অফিস ওয়ার্ক যারা করে তাদের। তারপরে আমরা বলেছি ম্যালনিউট্রিশন, ভাইরাল ইনফেকশন যেমন রুবেলা, মামস, এগুলো, হ্যাঁ, স্ট্রেস একটা ফ্যাক্টর, অ্যালকোহল ইনটেক যদি কেউ করে থাকে, তাহলে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস মেলাইটাস। তারপরে আমরা যেটা বলি এখানে আছে ক্লাসিফাইড ডায়াবেটিস। ক্লাসিফাইড ডায়াবেটিস যদি আমরা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, একটা হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটাকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা হলো 10%, এটা সংখ্যা কম, 10% টোটাল ডায়াবেটিস 10% হলো এই টাইপের। নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সেটা হচ্ছে খুব বেশি, 90%ই হচ্ছে তাই, 90%ই হচ্ছে তাই। এছাড়া আমাদের যেগুলো আছে ডায়াবেটিসের টাইপস এর মধ্যে ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস, ম্যালনিউট্রিশন হয়তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ছিল, অথবা ম্যালনিউট্রিশন অন্যান্য ধরনের ম্যালনিউট্রিশন যদি থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু দেখা গেছে যে তার বিটা সেল যেগুলো ডিস্ট্রয় হওয়ার ফলে তার কিন্তু ডায়াবেটিস মেলাইটাসটা ডেভেলপ করে। তাহলে ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মানে প্রেগন্যান্সিতে যদি মায়ের ডায়াবেটিস হয়, আগে থেকে হয়তো ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ডেভেলপ হলো, সেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে এগুলো হচ্ছে আমরা বলবো যে ডায়াবেটিসের টাইপস। তাহলে আমরা মোটামুটি যেটা বললাম যে এই কয়টা টাইপস তোমাদের জানলেই হবে। এরপরে আসো যেটা হোয়াট ইজ ডিসলিপিডিমিয়া। ডিসলিপিডিমিয়া সেটা কি? ডিসলিপিডিমিয়া বোঝাই যাচ্ছে মানে অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল। ডিস মানে হচ্ছে অ্যাবনর্মাল, হ্যাঁ, ডিসলিপিডিমিয়া মানে হচ্ছে ব্লাডে লিপিডের পরিমাণটা অ্যাবনর্মাল। তার মানে হচ্ছে কি, ডিসলিপিডিমিয়া আমরা বলবো যে যদি কারো তোমার কোলেস্টেরল লেভেলটা বেশি থাকে, কারো যদি ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেশি থাকে, বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা, হ্যাঁ, সেটা যদি বেশি থাকে, এবং যেটা আমাদের ভালো কোলেস্টেরল এইচডিএল সেটা যদি আবার কম থাকে, মানে খারাপগুলো যদি বেশি থাকে আর ভালোটা যদি কম থাকে, সেটাকে আমরা বলবো ডিসলিপিডিমিয়া। তো এখন আমরা যদি দেখি যে ডিসলিপিডিমিয়ার মধ্যে তাহলে কি কি জিনিস তাহলে থাকবে। ডিসলিপিডিমিয়ার মধ্যে আমরা কি বললাম যে হাই এলডিএল, হ্যাঁ, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা তো আমাদের জন্য খারাপ, তাই না? সেটা যদি বেশি থাকে, ট্রাইগ্লিসারাইডটা যেটা সেটাও যদি বেশি থাকে, আর কোলেস্টেরল যদি বেশি থাকে। আবার উল্টাভাবে যদি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হুইচ ইজ গুড ফর আওয়ার হেলথ, হুইচ ইজ গুড কোলেস্টেরল, সেটা যদি আমাদের কম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ডিসলিপিডিমিয়া। আর মেটাবলিক সিনড্রোমটা কি? মেটাবলিক সিনড্রোমটা হচ্ছে যেটা এরা নন ইনসুলিন ডায়াবেটিস, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের সাথে যদি হাইপারটেনশন থাকে, ডিসলিপিডিমিয়া থাকে এবং সেন্ট্রাল ওবেসিটি থাকে, সেটাকে আমরা বলবো মেটাবলিক সিনড্রোম। সেটাকে আমরা বলবো মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোমটা কি তাহলে? তাহলে টাইপ 2 ডায়াবেটিস, এটার সাথে যদি হাইপারটেনশন থাকে, এটার সাথে যদি ডিসলিপিডিমিয়া থাকে, এবং এটার সাথে যদি সেন্ট্রাল ওবেসিটি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মেটাবলিক সিনড্রোম। ওকে, আচ্ছা, এটাও হয়ে গেল আমাদের। হাউ ওজিটিটি ইজ ডান। ওজিটিটি মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। সেটা কিভাবে করা হয়? সেটা ফাস্টিং যেটা করা হয়, হ্যাঁ, রুগী আসবে, যেটা না খেয়ে থাকবে 8 ঘন্টা আগের দিন থেকে, সকাল আসবে, এটা আসার পরে তারপরে সে ব্লাড দিল, ব্লাডটা নিবে, ব্লাডে গ্লুকোজ লেভেলটা দেখবে, ফাস্টিং ব্লাড সুগার। তারপরে তাকে 75 গ্রাম অফ গ্লুকোজ খাওয়ানো হবে। 75 গ্রাম অফ গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার তার ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে সেখানে ব্লাড সুগার লেভেলটা দেখা হবে। সেটাই হলো আমাদের ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওরাল গ্লুকোজ টলারেন্স নামটা এই কারণেই দেওয়া হচ্ছে, তার কারণ ওরালি তাকে গ্লুকোজ খাওয়ানোর পরে টেস্টটা আবার দেখা হয়।
ফাস্টিং প্রথমে, দেন 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে তাকে আবার ব্লাডে সুগার টেস্ট করা হয়। এইভাবে এটা দেখা হয়। ওকে, তারপর নেক্সট আসো, হাউ উই ক্যান প্রিভেন্ট ডায়াবেটিস মেলাইটাস। কিভাবে আমরা ডায়াবেটিস মেলাইটাস প্রিভেন্ট করতে পারি, এটা আমরা সবাই জানি যে কিভাবে ডায়াবেটিস মেলাইটাসটা প্রিভেন্ট করা যায়। এটা হচ্ছে 3D আমরা বলি, একটা হলো ড্রাগস, একটা হলো ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন। প্রথমে আমরা ট্রাই করব কিভাবে তাকে ডায়েট দিয়ে অনলি কন্ট্রোল করার জন্য, তাই না? লো ক্যালোরি যুক্ত খাবার তাকে আমরা খেতে বলবো, তাকে ডিসিপ্লিনে আনতে হবে। ডিসিপ্লিন শুড বি এভরিওয়্যার। তাহলে ডিসিপ্লিন, তাকে খাওয়ার ব্যাপারে ডিসিপ্লিন, লাইফস্টাইলের ব্যাপারে ডিসিপ্লিন, সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে রেগুলারলি, তাই না? সে হাঁটাহাঁটি করবে, পারলে একটু সুইমিং করবে, একটু খেলাধুলা করবে, হ্যাঁ, এগুলো তাকে কিন্তু রেগুলার করতে হবে এবং খুব ডিসিপ্লিনড লাইফ ফলো করতে হবে। তারপরে যদি দেখা যায় ড্রাগে সম্ভব হচ্ছে না কন্ট্রোল করা, দেন উইল গো ফর ড্রাগ কন্ট্রোলের সাথে, তখন ডায়েট কন্ট্রোলের সাথে তখন ড্রাগটা অ্যাড হবে। তখন আমরা বিভিন্ন ধরনের ড্রাগ দিব, সেটা যিনি ডাক্তার তিনি ওনাকে দেখে, আমাদের 2 ধরনের আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ আছে এবং ইনসুলিন আছে, হ্যাঁ, ওনার জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা দিব, সেটা আমরা ডিটেইলস আর যাচ্ছি না সেটা। আর ডিসিপ্লিন তো সব শুরু থেকে তাকে ডিসিপ্লিন ফলো করতে হবে। তাহলে এটা গেল আমাদের যে হাউ উই ক্যান প্রিভেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তারপরে যেমন আমাদের যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা বললাম সেগুলোর উপরেও বলতে হবে। তার স্মোকিং অ্যাভয়েড করতে হবে, যে যদি স্মোকার হয়ে থাকে, অ্যালকোহল ইনটেকটা তাকে একদম বাদ দিতে হবে। তারপরে সে যদি ওবেস হয় তাকে ওয়েট রিডাকশন করতে হবে। আমরা যে জিনিসগুলো একটু আগে বললাম সেগুলাই আমরা বলবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, হ্যাঁ, সবকিছুই এখানে প্রযোজ্য। আচ্ছা, what are the complications of diabetes mellitus? Complications of diabetes mellitus, আচ্ছা, কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস, এটা তো তোমরা আমার মনে হয় এটা জানো যে কোথায় কোথায় ডায়াবেটিক চোখের থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে হলো রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, তাই না? আচ্ছা, তারপরে যেমন ডায়াবেটিসের কারণে কিন্তু ক্রনিক হার্ট ডিজিজ হয়ে যেতে পারে, সেটা একটা কমপ্লিকেশন। নিউরোপ্যাথি হতে পারে, এটা থেকে দেখা যাবে পায়ে সবসময় একটা ঝিঝি ভাব থাকে, তাহলে এখানে যে ও সেন্সেশনটা দেখা যাবে যে অ্যাবনর্মাল সেন্সেশন হচ্ছে, প্যারাস্থেশিয়া হচ্ছে, তাহলে সেটা হলো আমার নিউরোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আমার কিডনি কিন্তু আমার ডায়াবেটিস থেকে নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, এই যে এখন সিকেডি হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোর একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশনস এর মধ্যে আমরা কি কি বললাম? ডায়াবেটিস যেটা গ্যাংগ্রিন হতে পারে, ডায়াবেটিক আলসার হতে পারে, ফুড আলসার হয়, হ্যাঁ, সেগুলো হতে পারে, আমার স্কিন ইনফেকশন হতে পারে, হ্যাঁ, কাজে এরকম হচ্ছে ডায়াবেটিসের অনেক ধরনের কমপ্লিকেশন। স্ট্রোক হতে পারে, আমরা রেটিনোপ্যাথি বললাম, হার্টের প্রবলেম বললাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, নিউরোপ্যাথি বললাম, নেফ্রোপ্যাথি বললাম, ফুড আলসার বললাম, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্লাডার বাউল ডিসফাংশন হতে পারে, এগুলো। তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, এগুলো হতে পারে। তাহলে আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশনস যেগুলো আমরা যদি স্টার্ট করি এখান থেকে, স্ট্রোক, মাথা থেকে চোখে রেটিনোপ্যাথি হতে পারে, দেন আমি বললাম যে হার্ট কি হতে পারে, করোনারি হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, নিউরোপ্যাথি হচ্ছে, নেফ্রোপ্যাথি হচ্ছে, ফুড আলসার হচ্ছে, স্কিন ইনফেকশন হচ্ছে, তাই না? তারপরে হচ্ছে বাউল ব্লাডার প্রবলেম হতে পারে, আমাদের হয়তো দেখা গেছে যে তার হয়তো ইউরিনারি রিটেনশন হচ্ছে বা ইনকন্টিনেন্স অফ ইউরিন, এরকম কোনো প্রবলেম দেখা দিতে পারে, হ্যাঁ, কাজে বাউল ব্লাডার দুটাই এই ডিস্টারবেন্স থাকতে পারে। এগুলো কিন্তু নিউরোলজিক্যাল যে কমপ্লিকেশনস গুলো হয় সেগুলো থেকে কিন্তু এই প্রবলেম গুলো হয়, ইউরিনারি ব্লাডার ডিসফাংশন অথবা যেগুলো আমাদের বাউল ডিসফাংশন যেগুলো হয়, এগুলো নিউরোলজিক্যাল প্রবলেম থেকেই অ্যারাইজ করে। আরেকটা বললাম যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তো এরকম অনেকগুলো, তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশনস কিন্তু অনেক বেশি, এবং এটা থেকে আমাদের কি হতে পারে, আলটিমেটলি আমাদের এই কমপ্লিকেশনের কারণে মারাও যেতে পারে। আচ্ছা, দেন হচ্ছে হোয়াট ইজ গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, হাউ ক্যান ইউ ম্যানেজ ইট? গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, জিডিএম যেটাকে আমরা বলি, জিডিএম,
এটা একটু আগে বললাম, যার প্রেগনেন্সি হওয়ার কারণে যার ডায়াবেটিসটা হচ্ছে, মানে আগে তার ডায়াবেটিক ছিল না, মা প্রেগনেন্সির সময় ডায়াবেটিসটা হলো, সেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এবং দেখা যায় যে অনেক সময় যে প্রেগনেন্সির পরে মা ডায়াবেটিস ফ্রি হয়ে যায়, মানে ডায়াবেটিসটা চলে যায়, কিন্তু অনেক সময় এটা কিন্তু থেকে যায়। হ্যাঁ, ডায়াবেটিস ওই যে প্রেগনেন্সির সময় হলো, এটা কিন্তু থেকেই যায় এবং সারা জীবন সেই ডায়াবেটিসে তখন ভুগতে থাকে। তো কাজেই আমাদের প্রেগনেন্সি ওভার হয়ে যাওয়ার পরে অবশ্যই ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জেস্টেশনাল ডায়াবেটিসটা যে ছিল ওটা তখন সে মা প্রেগনেন্সি ওভার হয়ে যাওয়ার পরে ভালো হয়ে গেছে কিনা সেটা আমাদের ফলো আপ করতে হবে। আর যদি ভালো না হয় তাহলে কি করতে হবে, সেই অনুযায়ী মাকে অ্যাডভাইস করতে হবে। হাউ ক্যান ইউ ম্যানেজ ইট? যখন যে প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিস মেলাইটাস হয়, সেখানেও কিন্তু একই রকম ম্যানেজমেন্ট। প্রথমেই ধরেই মাকে কিন্তু ড্রাগ দিবে না, প্রথমে বলবে ডায়েট কন্ট্রোল করতে। হ্যাঁ, ডায়েটারি চার্ট মেনটেন করতে হবে, সেই ডায়েট কন্ট্রোল করে তাকে সুগার লেভেলটা মেনটেন করার জন্য বলতে হবে। যদি দেখা যায় যে ড্রাগে কন্ট্রোল হচ্ছে না, তখন ডায়েটে কন্ট্রোল হচ্ছে না, তখন তাকে ড্রাগ দেওয়া হবে। তবে এখানে আমাদের তোমরা যেটা মনে রাখবে, কখনোই প্রেগনেন্সিতে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দেওয়া হয় না। কি দেওয়া হয়? তাহলে ইনসুলিন নিতে হবে মাকে, যদি নিতে হয় ড্রাগ তাহলে সেটা হলো ইনসুলিন। ইট ইজ দ্য সেফ ড্রাগ। আর ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগে কি হয়? টেরাটোজেনিসিটি হয়, মানে বাচ্চার উপরে একটা অ্যাবনর্মাল এফেক্ট পড়ে, সেটাকে বলে তোমার টেরাটোজেনিক ইফেক্ট। হ্যাঁ, তার অ্যাবনর্মাল গ্রোথ হবে, হ্যাঁ, বা ডেভেলপমেন্টটা ঠিক মতো হবে না। কাজে এটা আমাদের তখন ইনসুলিন ইজ সেফ ড্রাগ যদি দিতেই হয়। এটাই এখানে জানতে চেয়েছে, হাউ ক্যান ইউ ম্যানেজ ইট। আচ্ছা, মেনশন দ্য কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন। হাইপারটেনশনের কমপ্লিকেশন, এটাও হলো মাল্টি অর্গান কমপ্লিকেশন হয় হাইপারটেনশনের বেলায়, যেমন স্ট্রোক, চোখে কি হবে? রেটিনোপ্যাথি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর যেমন হার্ট ফেলিওর হতে পারে হাইপারটেনশন থেকে। তো হাইপারটেনশন কিডনি ফেলিওর হতে পারে, যেটাকে আমরা বলি রেনাল ফেলিওর। দেন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি হার্ট ডিজিজ, এগুলো তাহলে কমন আমাদের হাইপারটেনশন থেকে যেটা হতে পারে। তাহলে আমরা স্ট্রোক বললাম, রেটিনোপ্যাথি বললাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা ক্রনিক হার্ট ডিজিজ বললাম, সেটা হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হতে পারে ইন দ্য ব্লাড ভেসেল। হ্যাঁ, তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশনস। আচ্ছা, তারপরে এখন আসো যে আমরা যেটা দেখব, যেটা ডিফাইন ওবেসিটি, ক্লাসিফাই ওবেসিটি বাই বিএমআই। আচ্ছা, ডিফাইন ওবেসিটি। হ্যাঁ, ওবেসিটি যেটা ডিফাইন করতে পারি আমরা কিভাবে? এটা আমরা কখনো ওইভাবে ধরি না যে ওবেসিটি ডিফাইন করো, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? ডেফিনিশনে বলবো ইট ইজ অ্যান অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য এডিপোস টিস্যু। এটা এখানে কি হয়? তাহলে এডিপোস টিস্যুতে কি থাকে? সেলস থাকে। তাহলে দেয়ার ইজ ইনক্রিজ অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য এডিপোস টিস্যু ফর ইনক্রিজিং দ্য সাইজ অফ দ্য ফ্যাট সেলস অর তোমার হচ্ছে নাম্বার অফ ফ্যাট সেল। তাহলে দুটাই বাড়তে পারে, একটা হলো সাইজ অফ দ্য ফ্যাট সেল, তার মানে হাইপারট্রফি যেটাকে আমরা বলি, আর একটা হলো ইনক্রিজ দ্য নাম্বার অফ ফ্যাট সেল, এটাও অ্যাবনর্মাল ইনক্রিজ হবে, সেটাকে আমরা বলি হাইপারপ্লাসিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ দ্য অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য অ্যাডিপোজ টিস্যু ডিউ টু ইনক্রিজ নাম্বার অফ সেলস, ফ্যাট সেলস, অর ইনক্রিজড সাইজ অফ দ্য ফ্যাট সেলস, অর বোথ। দুটার আলাদা আলাদা বাড়তে পারে অথবা একই সাথে দুটাই বেড়ে যেতে পারে। তাহলে what is obesity? It is the abnormal growth of the adipose tissue due to increased number of fat cell or increased size of the fat cell or both. এটা গেল আমরা যদি বলি ডিফাইন ওবেসিটি। তারপরে বলেছে তোমাদেরকে যে ক্লাসিফাই ওবেসিটি বাই বিএমআই। বিএমআই কিভাবে মাপা হয় এটা তোমরা জানো। বিএমআই ইকুয়াল টু, প্রথমে হলো ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই, নিউমারেটর হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, তাই না? এটা হলো আমাদের বিএমআই। এবং নর্মাল বিএমআই কত? যদি 18.5 এর নিচে হয় তাহলে সেটা আমরা বলবো যে অ্যাবনর্মাল। হ্যাঁ, আমাদের নর্মাল রেঞ্জটা শুরু হচ্ছে 18.5 থেকে 24.99 পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের নর্মাল বিএমআই। ঠিক আছে, তাহলে নর্মাল বিএমআই কত? তোমাদের প্রশ্নটা ছিল ক্লাসিফাই ওবেসিটি বাই বিএমআই, তাই না? ওবেসিটি বলেছে, তাহলে 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 আমাদের পুরাটাই আমাদের জানতে হবে।
প্রথমে আমার জানতে হবে যে নরমাল বিএমআইটা কত। নরমাল বিএমআইটা হলো 18.5 থেকে 24.99 পর্যন্ত, ঠিক আছে। আর ওবেসিটি আমি বলবো কখন, যদি 24.99 এর উপর থেকে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ওবেসিটি। হ্যাঁ, প্রথমে এটাকে আমরা যেটা শুরু করব সেটা হলো, যেটা আমরা ভাগ করে অনেক সময় যেটা আমরা করি যে এটাকে আবার বলি ওভারওয়েট, তারপরে ওবেসিটি বলি। তোমাদের এত কিছু মানে এত এখানে দরকার নাই। এখানে বলবে নর্মাল রেঞ্জ হচ্ছে 18.5 থেকে 24.99, এটা হলো নর্মাল বিএমআই। আর 24.99 এর উপরে গেলেই সেটা হলো ওবেস, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে 18.5 এর নিচেও কিন্তু বিএমআই থাকে, সেটা হলো আন্ডারওয়েট, সেটাও কিন্তু অ্যাবনর্মাল বিএমআই। নিচে কম থাকলেও অ্যাবনর্মাল বিএমআই, সেটাকে আমরা বলি আন্ডারওয়েট। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের গেল যে তোমার কি ক্লাসিফাই ওবেসিটি, হ্যাঁ, বাই বিএমআই। আচ্ছা, এখন আসো যেটা আমরা বলতে যাচ্ছিলাম, আচ্ছা আরেকটা কথা যেটা তোমাদের যেটা ইম্পর্টেন্ট আমি মিস করেছি ডায়াবেটিস মেলাইটাসে, HB1AC, তোমরা এটা নাম শুনেছো, এটা হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন যেটাকে আমরা বলি। আমরা এইটাও টেস্ট করি কিন্তু, হ্যাঁ, যখন ব্লাড সুগার দেখি আমরা সাথে সাথে কিন্তু HB1AC টা দেখি। হোয়াট ইজ HB1AC? সেটা হলো ইট ইজ দ্য গ্লাইকেটেড হিমোগ্লোবিন, ঠিক আছে, যেটা রিপ্রেজেন্ট করে এই লেভেলটা, এই দিস গ্লাইকেটেড লেভেল হিমোগ্লোবিন লেভেল ইন দ্য ব্লাড কি মিন করে। হ্যাঁ, এটা মিন করে অ্যাভারেজ ব্লাড সুগার লেভেল ডিউরিং দ্য লাস্ট 3 মান্থস। গত 3 মাসে আমার ব্লাডে অ্যাভারেজ ব্লাড সুগার লেভেল কত ছিল সেটা আমি HB1AC দেখে বুঝতে পারবো। এটা হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এইটুকু জানলেই হবে তোমাদের এখন। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আমরা যেটা বলতে যাচ্ছিলাম, মোটামুটি what are the causes of obesity? Causes of obesity তোমরা যেটা জানো, causes of obesity সেটা হচ্ছে আমরা এখন বলি যে এইজের সাথে সাথে ওজন কিন্তু বেড়ে যায় মানুষের, তাই না? এইজের সাথে সাথে তোমরা ইয়াং এজে দেখবা যে ওয়েটটা এখন আছে সেটা আবার যখন 20 বছর পরে দেখবে ওয়েটটা একটু বেড়ে গেছে। তো এই যে একটা ন্যাচারাল ফ্যাক্টর। হ্যাঁ, এইজ, সেক্স আমরা দেখি মেয়ে ছেলে ভেদে কিন্তু সেটাও কিন্তু তারতম্য হয়। তবে জেনেটিক কিছুটা থাকে যে তাদের বংশের সবাই মোটা, হ্যাঁ, বাবা মা মোটা ছিল, সে বাচ্চাটাও মোটা, একটা ধারা পেয়েছে আমরা বলি, তাহলে জেনেটিক একটা ফ্যাক্টর। এজ, সেক্স, জেনেটিক, হ্যাঁ, এগুলো হলো কজ অফ ওবেসিটির মধ্যে আমরা যেটা বলছি। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ, এগুলো হচ্ছে ইটিং হ্যাবিট। কারো ইটিং হ্যাবিট, কেউ যদি খুব ফাস্ট ফুড খায়, হ্যাঁ, তার যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি খায়, হ্যাঁ, তাহলে তার কিন্তু ওয়েট গেইন হবে। তাহলে সেটা একটা। ইমোশনাল ডিস্টারবেন্স, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলা থেকেও কিন্তু দেখা যায় যে তার ইটিং হ্যাবিটটা বেড়ে যায়, হ্যাঁ, খাওয়ার প্রতি তার আসক্তি হয়, অ্যাডিকশন হয়, তাহলে সেটার জন্য ওয়েট বেড়ে যায়। হরমোনাল ফ্যাক্টর যেমন কুশিং সিনড্রোম, হ্যাঁ, এই হাইপোথাইরয়েডিজমে কিন্তু ওয়েট বেড়ে যায়। থাইরয়েড হরমোন যদি কমে যায়, হাইপোথাইরয়েডিজম, তাহলেও কিন্তু ওয়েটটা বেড়ে যায়। ড্রাগ ইনডিউসড কিছু আছে যেমন কর্টিকোস্টেরয়েড, যদি অনেকদিন ধরে স্টেরয়েড খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি খায়, হরমোনাল পিল, তাহলেও কিন্তু তার ওয়েট বেড়ে যেতে পারে। তাহলে দিস আর দ্য যেটা আমরা বলবো কজ অফ ওবেসিটি। কজ অফ ওবেসিটির মধ্যে এইজ একটা ফ্যাক্টর, সেক্স একটা ফ্যাক্টর, আমরা বললাম যে জেনেটিক একটা ফ্যাক্টর, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা ফ্যাক্টর, তাই না? তারপরে আমরা বলেছিলাম যে সেডেন্টারি লাইফস্টাইল একটা ফ্যাক্টর, ইটিং হ্যাবিট একটা ফ্যাক্টর, দেন আমরা বলবো যে তার সাইকোলজিক্যাল স্ট্যাটাস একটা ফ্যাক্টর। কেউ যদি ইফ সামওয়ান ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন, দেন হচ্ছে ফ্রাস্ট্রেশন, অথবা তার কোনো ইমোশনাল ডিস্টারবেন্স থাকে, সাইকোসিস থাকে, দেন মেবি তখন ফুড অ্যাডিকশন হয়, এখান থেকে ওয়েট বেড়ে যেতে পারে। হরমোনাল কজ, কুশিং সিনড্রোম, অথবা আমরা যদি বলি যে হাইপোথাইরয়েডিজম, এগুলোতে ওয়েট গেইন হতে পারে। ড্রাগ ইনডিউসড হতে পারে, লং টাইম ইউজ অফ কর্টিকোস্টেরয়েড হরমোন অথবা ওরাল কন্ট্রাসেপটিভ, এগুলোর কারণে তার ওয়েট গেইন হতে পারে। আচ্ছা, তারপরে যেমন আমাদের প্রশ্ন কি, কমপ্লিকেশনস অফ ওবেসিটি, ওবেসিটির কমপ্লিকেশনস কি হয়, এগুলো তোমরা
এগুলো জানো। ওবেসিটির কারণে আমরা অলরেডি বলেছি যে ডায়াবেটিসের এটা একটা রিস্ক ফ্যাক্টর, করোনারি হার্ট ডিজিজের একটা রিস্ক ফ্যাক্টর, দেন হাইপারটেনশন, হ্যাঁ, সব ডিজিজের অনেক ক্যান্সার, অনেক ক্যান্সার হয় ওবেসিটির কারণে, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো ওবেসিটির সাথে রিলেশন আছে। তাহলে ডায়াবেটিস বললাম, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, হ্যাঁ, এগুলো তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডিজিজ এটার কারণেও ওবেসিটি হচ্ছে। ইনফার্টিলিটি, হ্যাঁ, দেন পলিসিস্টিক ওভারি, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে তোমার ওবেসিটির কমপ্লিকেশন। গল ব্লাডার স্টোন হতে পারে, দেন হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া যে ঘুমের ভিতরে দেখা যাচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আবার নিঃশ্বাস শুরু হচ্ছে, এরকম স্লিপিং ডিসঅর্ডার, যেটা মারাও যেতে পারে অনেক সময় স্লিপ অ্যাপনিয়াতে। হ্যাঁ, তারপরে হলো তোমার যেটা, তাহলে এগুলো মোটামুটি যদি বলো কমপ্লিকেশনস, তাহলে আমার মনে হয় এগুলো ঠিক আছে। তোমার যে কয়টা আমরা বললাম সেগুলো, তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, ইনফার্টিলিটি, পলিসিস্টিক ওভারি, গল ব্লাডার স্টোন, এগুলো তোমরা বলো। কুইকলি আমি শেষ করি। ইজ রিউমাটয়েড হার্ট ডিজিজ আ নন কমিউনিকেবল ডিজিজ? ইয়েস, রিউমাটয়েড হার্ট ডিজিজ ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু এটার একটা রিলেশন আছে কমিউনিকেবল ডিজিজের সাথে, যেটাকে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ, যেটা আমাদের রিউমেটিক ফিভার করে। রিউমেটিক ফিভার, এই রিউমেটিক ফিভার থেকেই কিন্তু পরবর্তীতে রিউমাটয়েড হার্ট ডিজিজ হয়। সো এই ডিজিজটা নন কমিউনিকেবল, বাট ইট অরিজিনেটেড ফ্রম এ কমিউনিকেবল সোর্স। সেটা হলো রিউমেটিক ফিভার, বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস যেটা দিয়ে হয়, সেটা থেকেই এটা অরিজিনেট করে। হোয়াট আর জোনস ক্রাইটেরিয়া? আচ্ছা, জোনস ক্রাইটেরিয়া আমরা জানি যে 5টা মেজর ক্রাইটেরিয়া আছে এবং মাইনর ক্রাইটেরিয়া আছে। তো জোনস ক্রাইটেরিয়া 5টা মেজর ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে? কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, সিডেনহাম কোরিয়া, ইরাইদেমা মার্জিনাটাম এবং সাবকিউটেনিয়াস নোডিউল, এই কয়টা। তাহলে আমি কি বললাম? কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, সিডেনহাম কোরিয়া, ইরাইদেমা মার্জিনাটাম এবং সাবকিউটেনিয়াস নোডিউল। আর মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে ফিভার, পলিআর্থ্রালজিয়া, এসও টাইটারটা হাই থাকবে, প্রলং পিআর ইন্টারভ্যাল এবং রেইজড ইএসআর, এগুলো হচ্ছে আমার মাইনর সাইন, এগুলোকে আমরা বলি জোনস ক্রাইটেরিয়া। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রিভেনশন অফ আরএইচডি? রিউমাটয়েড হার্ট ডিজিজের প্রাইমারি প্রিভেনশনটা কি? প্রাইমারি প্রিভেনশন ইজ নাথিং বাট দ্য ট্রিটমেন্ট অফ দ্য রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারটাকে প্রথমেই আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো এখন সেটা রিউমেটিক ফিভারটাকে প্রথমে যদি আমি ট্রিটমেন্ট করতে চাই, তাহলে আমি কি দিব? ট্রিটমেন্টটা দিতে হবে আমাকে ইনজেকশন বেনজাথিন বেনজাইল পেনিসিলিন, যেটা সেটা দিয়ে, এবং এটা ডোজটা হচ্ছে 1.2 মিলিয়ন ইউনিট ফর অ্যাডাল্ট, আর চিলড্রেনদের জন্য হচ্ছে 6 লাখ ইউনিট, এবং এটা একটা সিঙ্গেল ডোজে দিতে হবে আমাকে, ঠিক আছে? আর যদি ওরালি দেই পেনিসিলিন, তাহলে 10 দিন ধরে তাকে পেনিসিলিন জি দিতে হবে ওরালি। এটা হলো আমার প্রাইমারি প্রিভেনশন। তাহলে আমরা প্রাইমারি প্রিভেনশনে আমরা ইনজেকশন দিব 1.2 মিলিয়ন ইউনিট ইন অ্যাডাল্ট, ইন্ট্রামাসকুলারলি দিব, এটা দিব আমরা একটা সিঙ্গেল ডোজে। আর বাচ্চাদেরকে বেলায় দিব 6 লাখ ইউনিট, এটাও দিব আমরা ইন্ট্রামাসকুলারলি ইন ইনজেকশন ফর্ম। আচ্ছা, আর হলো ওরালি দিতে পারি পেনিসিলিন জি ফর 10 days। আচ্ছা, তারপরে কি বলেছে? হাউ উইল ইউ ট্রিট আরএইচডি উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য হার্ট? আচ্ছা, যদি এখন রিউমাটয়েড হার্ট ডিজিজ হয়, যদি হার্ট ইনভলভ না হয়, তাহলে আমি কিভাবে চিকিৎসা দিব? তাহলে আমি যদি হার্ট ইনভলভ না হয়, আমার চিকিৎসা দিতে হবে আমাকে আপ টু দ্য এজ অফ 18। কি চিকিৎসা দিব? 1.2 মিলিয়ন ইউনিট, এটা আমি দিব, যেটা ওই আগেই যেটা বলেছি বেনজাইল পেনিসিলিন, এটা ইন্ট্রামাসকুলারলি দিতে হবে 3 উইকলি ইন্টারভ্যালে। 3 উইকলি ইন্টারভ্যালে আমাকে কি দিতে হবে? 1.2 মিলিয়ন ইউনিট অফ যেটা বেনজাইল পেনিসিলিন ইন্ট্রামাসকুলারলি, এবং এটা বাচ্চাদের বেলায় দিব 6 লাখ ইউনিট, হ্যাঁ, এটাও দিতে হবে 3 উইকলি ইন্ট্রামাসকুলারলি। এখন এটা দিব 18 বছর পর্যন্ত, হুইচ এভার ইজ লঙ্গার, ঠিক আছে? কারো যদি হয় 5 ইয়ার্স, অন্তত 5 বছর দিতে হবে, বা হুইচ এভার ইজ লঙ্গার আপ টু দ্য এজ অফ 18।
এখন যদি আমার 15 বছরে কারো যদি ডিটেকশন হয়, তাহলে তো আমার এটা 18 বছরে শেষ করলে হবে না, এটা আমাকে আরো 2 বছর মানে 5 বছর পর্যন্ত দিতে হবে, তাহলে 20 ইয়ার্সে আমি এটা শেষ করব চিকিৎসাটা, হুইচ এভার ইজ লঙ্গার বলেছে। আর যদি কারো 12 বছরে শনাক্ত হয়, ডিটেকশন হয়, তাহলে কিন্তু এটা 17 বছরে শেষ করলে হবে না, এটাকে 18 বছর পর্যন্ত টেনে নিতে হবে, হুইচ এভার ইজ লঙ্গার, আগেই বলেছি। ঠিক একইভাবে যদি হার্ট ইনভলভ হয়, সেখানে আমাকে 25 ইয়ার্স পর্যন্ত দিতে হবে, অর 10 ইয়ার্স, হুইচ এভার ইজ লঙ্গার। যেমন কারো যদি 12 বছরে ডিজিজটা ডায়াগনোসিস হয় আরএইচডি, হার্ট ইনভলভ হয়ে গেছে, তাহলে তাকে আমার চিকিৎসা দিতে হবে আপ টু এজ 25, তাহলে 12 এখানে 24 বছর, তাহলে আমি 13 বছর চিকিৎসা দিব। কিন্তু কারো যদি ডিটেকশন হয় 18 বছর বয়সে, তাহলে তাকে 28 ইয়ার্স পর্যন্ত তাকে ট্রিটমেন্ট দিতে হবে, মানে হুইচ এভার ইজ লঙ্গার বলেছি লাইক বিফোর, তাহলে 10 বছর কভার হবে তার। তাহলে এই গেল তোমার এই যে আমি চিকিৎসার বেলায় এখানে যা বললাম, আরএইচডির বেলায় হার্ট ইনভলভ না হলে একরকম, হার্ট ইনভলভ হলে একরকম। আমার মনে হয় যে এটা আমি ক্লিয়ার করতে পারলাম। যদি আমি এটা একটু আবার রিপিট করি, যেমন এখানে আমরা বলেছি যদি হার্ট ইনভলভ না হয় up to age 18 or 5 years পর্যন্ত, whichever is longer। কারো যদি 10 বছরে শনাক্ত হয়, তাহলে সেটাকে আমি 15 বছর পর্যন্ত শেষ করলে হবে না, ওটাকে 18 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। কারো যদি 15 বছরে শনাক্ত হয়, 18 বছরে শেষ করলে হবে না, সেটাকে আমাকে 5 বছরে গিয়ে শেষ করতে হবে, whichever is longer, that's why 20 years পর্যন্ত ট্রিটমেন্ট দিব। আর হার্ট ইনভলভ যদি হয়, তাহলে আমরা বলেছি 25 বছর পর্যন্ত অথবা 10 years, whichever is longer। যেমন 15 বছরে যদি শনাক্ত হয়, আমি 25 বছর পর্যন্ত ট্রিটমেন্ট দিব, দ্যাটস ফাইন। কিন্তু কারো যদি 10 বছরে শনাক্ত হয়, তাহলে আমাকে আপ টু এজ 25 পর্যন্ত তাকে ট্রিটমেন্ট দিতে হবে, আমরা বলেছি whichever is longer। ঠিক একইভাবে কারো যদি 20 বছরে শনাক্ত হয়, তাহলে তাকে 30 বছর পর্যন্ত চিকিৎসা দিতে হবে, 25 বছরে শেষ করলে হবে না। সো এটা হলো আমার এক্সপ্লেনেশন। আমার মনে হয় যে আজকে আমরা শেষ করলাম অনেকগুলো ডিজিজ প্লাস নন কমিউনিকেবল ডিজিজের রিকল কোয়েশ্চেন। আমি এখানেই শেষ করছি আজকে, অনেকক্ষণ হয়ে গেল, তোমরাও হয়তো বোরিং ফিল করছো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অ্যানালাইটিক এবং প্রবলেম বেসড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ।